আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ও আলিম প্রথম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা যারা আর্টস এর এবং কমার্স এর শিক্ষার্থী রয়েছো, তোমাদের যে একটা মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট সেটা হচ্ছে অর্থনীতি। আমরা আমার আসাদ অ্যাম্বিশন কেয়ারের পক্ষ থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ এই সাবজেক্টটি আজকের ক্লাসের পর থেকে ইনশাআল্লাহ ধারাবাহিক ক্লাস নিয়ে আমরা পুরো অর্থনীতি সাবজেক্টটা ফ্রিতে তোমাদের শেষ করে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। তো আমরা আজকে শুরু করব অর্থনীতি প্রথম পত্রের প্রথম যে অধ্যায় সেটা নিয়ে। প্রথম অধ্যায় হচ্ছে আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যা ও তার সমাধান। তাহলে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কি? মৌলিক অর্থনৈতিক সমস্যা ও তার সমাধান। তাহলে প্রথমেই আমরা জানবো অর্থনীতিটা কি মূলত। অর্থনীতি হচ্ছে এমন একটি শাস্ত্র, এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব ও সীমিত সম্পদের বিকল্প ব্যবহার নিয়ে আলোচনা করে। তাহলে অর্থনীতি কি? অর্থনীতি এমন একটি শাস্ত্র যা মানুষের অসীম অভাব এবং সীমিত সম্পদের বিকল্প ব্যবহার নিয়ে আলোচনা করে। আমি একটু বিস্তারিত বলি আপনাদেরকে। যেমন আমাদের এই যে মানুষ, আমাদের অভাবের কোনো শেষ নেই। আমরা যতই পাই ততই চাই, যতই পাই ততই চাই, আর আমাদের অভাবে কি নেই? সীমা নেই। আমাদের অভাব সীমাহীন এবং সেই অভাবের জন্য যে সম্পদ সেটা হচ্ছে সীমিত। যেমন সাপোজ মনে করেন আমার পকেটে 1 কোটি টাকা আছে, এখন আমার ইচ্ছে করতেছে আমি 5-10টা গাড়ি কিনবো। এই 1 কোটি টাকা দিয়ে কি সম্ভব? সম্ভব না। তাহলে আমার চাহিদা হচ্ছে 10টা গাড়ি, কিন্তু আমার পকেটে আছে 1 কোটি টাকা, যে আমি একটা গাড়ি পাবো। তাহলে আমার যে অভাব, কিন্তু তার তুলনায় এই সম্পদ সীমিত। তাহলে এরা হচ্ছে দেখেন অসীম অভাব ও সীমিত সম্পদ। এই সীমিত সম্পদের ভিত্তিতে আমরা আমাদের যে অভাব সেটা অতি প্রয়োজনীয় অভাবটা পূরণ করার যে আলোচনা, যে বিন্যাস, যে কার্যবিন্যাস, যে শাস্ত্র আলোচনা, সেটা হচ্ছে মূলত অর্থনীতি। তাহলে দেখেন এখানে এই যে সীমিত সম্পদের বিকল্প ব্যবহার, মানে কথা হচ্ছে যে আমার 10টা গাড়ি প্রয়োজন, আমি এখান থেকে অন্তত একটা গাড়ি কিনবো। অন্তত কয়টা গাড়ি? একটা গাড়ি না হলেই নয়, মানে যে অভাবটা পূরণ না হলে নয়, অন্তত একটা হলেই অতি গুরুত্বপূর্ণ অভাবটা পূরণ করার নামই হচ্ছে মূলত সীমিত সম্পদের ভিত্তিতে বিকল্প ব্যবহার করা সম্পদের আমার চাহিদা মেটানো। যেমন মনে করেন আমার 1 কোটি টাকা আছে, এখন একটা গাড়ি দরকার এবং একটা বাড়িও দরকার। অন্তত অন্তত একেবারে না হলে আমার থাকার জন্য একটা বাড়ি দরকার, আবার আবার আমার চলাফেরার জন্য গাড়ি দরকার। তাহলে আমি কি করবো? অন্তত একটা ছোটখাটো বাড়ি বানাবো এবং একটা গাড়ি নিবো অল্প খরচের মধ্যে। আমি চাইলে কিন্তু 2টা গাড়ি 2টা বাড়ি নিতে পারবো না। আমার কিন্তু ইচ্ছে আছে 2টা গাড়ি এবং 2টা বাড়ি, কিন্তু আমি পারবো না। কেন? কারণ আমার সম্পদ সীমিত। আমার 1 কোটি টাকা আছে, 1 কোটি টাকা দিয়ে আমি এত এই অভাব পূরণ করা সম্ভব না, পসিবল না। যার কারণে অসীম অভাব আছে, কিন্তু আমার সম্পদ সীমিত। এই সীমিত সম্পদের ভিত্তিতে আমরা বিকল্প ব্যবহার বলতে আমরা একটা দ্রব্য হলেই হচ্ছে না। আমার যা 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 দ্রব্য দরকার আছে, এই দ্রব্যগুলো আমার ওই যে 5 টাকার দরকার ছিল, আমি 5 টাকারই ক্রয় করতেছি না। অথবা আমি 1 কোটি টাকা দামের গাড়ি দরকার ছিল, আমি 1 কোটি টাকা দামের ক্রয় করতেছি না। 50 লক্ষ বা 30 লক্ষ টাকা দামের আমি গাড়ি ক্রয় করতেছি, আর বাকি 40 বা 30 70 লক্ষ টাকা দিয়ে আমি একটা বাড়ি করবো। তাহলে এই যে আমি বিকল্প ব্যবহার করছি না। আমি চাইলে কিন্তু 1 কোটি টাকা দিয়ে গাড়ি কিনতে পারতাম, অথবা 1 কোটি টাকা দিয়ে আমি একটা বাড়ি করতে পারতাম, কিন্তু আমার দুইটারই প্রয়োজন। এই দুইটার প্রয়োজন হওয়ার কারণে আমি দুইটাই কিন্তু করতেছি। অন্তত না, যেটা না হলে নয় সেটা আমি কি করতেছি? আমি পূরণ করতেছি। তাহলে সেটা হচ্ছে বিকল্প সম্পদের বিকল্প ব্যবহার। তাহলে অর্থনীতি হচ্ছে এমন একটি শাস্ত্র যা মানুষের অসীম ও সীমিত সম্পদের বিকল্প ব্যবহার নিয়ে আলোচনা করে। এরপরে আসি আমরা অর্থনীতির যে মেন আলোচ্য বিষয়, সেটা হচ্ছে দুষ্প্রাপ্য, দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। এখন আসি আমরা দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন শব্দটা কেন আসে। এর আগে জানতে হবে আমাদের অভাব নেই, কারণ আমাদের অভাব আছে বিধায় আমাদের নির্বাচন শব্দ আছে, দুষ্প্রাপ্য শব্দটা আসে। অভাব করতে মানুষের ক্রয় ক্ষমতা সাপেক্ষে বিভিন্ন প্রয়োজন মেটাতে পারে এমন দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষা, ইচ্ছাকেই বলে অভাব। তাহলে মানুষের ক্রয় ক্ষমতা সাপেক্ষে বিভিন্ন প্রয়োজন মেটাতে পারে এমন দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষাকে বলে অভাব। এরপর আসে আমরা সম্পদ। সম্পদ কি? যেসব দ্রব্যের উপযোগ আছে, যোগান সীমাবদ্ধ, হস্তান্তর যোগ্যতা ও বিনিময় মূল্য বিদ্যমান, সেটা হচ্ছে মূলত সম্পদ। তাহলে যেসব দ্রব্যের উপযোগ আছে, উপযোগ হচ্ছে কোনো দ্রব্য বুক করে যদি আমি সেখান থেকে এই আমার ক্ষুধা মেটাতে পারি, তৃপ্তি মেটাতে পারি, এই তৃপ্তি মেটানোই হচ্ছে মূলত, তৃপ্তি মেটার যে গুণ সেটা হচ্ছে মূলত উপযোগ। মনে হয় আমার এখন তৃষ্ণা লাগছে, আমি পানি পান করবো। এই পানি পান করতেছি, যে আমি পানি পান করার মাধ্যমে আমি তৃষ্ণা নিবারণ করতেছি। এই তৃষ্ণা নিবারণ করা হচ্ছে উপযোগ। এবং যোগান সীমাবদ্ধ, যোগান হচ্ছে আমার যে বর্তমানে যে সম্পদটা আছে। যেমন মনে হয় আমার 1 কোটি জমি আছে, এই জমিটা চাইলে আমি কিন্তু বাড়াতে পারবো না।
আমাদের মনে করেন আমার 100 শতক জমি আছে, আমি 100 শতক জমিটা কিন্তু চাইলে বাড়াতে পারবো না, কারণ এটা সীমাবদ্ধ, এর যোগানটা সীমাবদ্ধ, এটা আমার যোগান, এটা আমার জমা আছে যে, এটা আমার জমা। যোগান সীমাবদ্ধ, যোগান মানে হচ্ছে যেটা এই বিক্রয়যোগ্য, যেটা বিক্রয়যোগ্য সম্পদ, সেটা হচ্ছে মূলত যোগান। তাহলে আমার যে 1 খণ্ড জমি আছে, আমি 1 খণ্ড জমিটা চাইলে কিন্তু বাড়াতে পারবো না, কারণ আমার পাশে যে জমিটা আছে ওইটা আরেকজনের। আমি চাইলে ওই আমার বর্ডার পার করে ক্রস করে যেতে পারবো না। যেমন আমাদের বাংলাদেশের যে বর্ডার, এটা একটা আমাদের বাংলাদেশের যোগান, আমি চাইলে আমার বাংলাদেশের বর্ডারকে ক্রস করে ইন্ডিয়াতে যেতে পারবো না, কারণ ওই ইন্ডিয়ার ভূখণ্ড তো তাদের, আমি ওখানে যেতে পারবো না, এটা বেআইনি। তাহলে আমাদের যোগান হচ্ছে সীমাবদ্ধ এবং হস্তান্তর যোগ্যতা, আমি চাইলে যেমন আমার এখন জমি আছে, আমি চাইলে হস্তান্তর যোগ্যতা করতে পারি। যেমন এই হস্তান্তর যোগ্যতা বলতে আমি মনে করি আমার একটা ফ্রেন্ডকে বা আমার প্রতিবেশীকে আমি বিক্রি করে ফেললাম, তাহলে বিক্রি করে ফেলে আমি তার বিনিময়ে টাকা পাচ্ছি, আমি এই টাকার বিনিময়ে কি করতেছি, তাকে হস্তান্তর যোগ্যতা, আমার মালিকানা হস্তান্তর করতেছি, আমার জমির মালিকানাটা তাকে হস্তান্তর করতেছি, তাহলে এটা হচ্ছে হস্তান্তর যোগ্যতা। এরপরে বিনিময় মূল্য, এই যে আমি জমিটা বিক্রি করলাম, তার একটা মূল্য নিচ্ছি না, তার একটা বিনিময় মূল্য নিচ্ছি, টাকা নিচ্ছি, তাহলে এটা হচ্ছে বিনিময় মূল্য। তাহলে সম্পদ হচ্ছে এমন একটি দ্রব্য যেটার উপযোগ থাকবে, যোগান সীমাবদ্ধ থাকবে, হস্তান্তর যোগ্যতা ও বিনিময় মূল্য বিদ্যমান থাকবে, সেটা হচ্ছে মূলত সম্পদ। এরপরে আমরা সেই দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতা হচ্ছে একদম স্বল্পতা, সিম্পল কথা, সেটা হচ্ছে সম্পদের অপ্রতুলতা। সম্পদের অপ্রতুলতাই হচ্ছে মূলত দুষ্প্রাপ্যতা, সম্পদের স্বল্পতাই হচ্ছে মূলত দুষ্প্রাপ্যতা। তাহলে আমরা লিখে দিই এখানে, সম্পদের স্বল্পতাকে দুষ্প্রাপ্যতা বলে, সম্পদের স্বল্পতাকে দুষ্প্রাপ্যতা বলে, দুষ্প্রাপ্যতা। এরপর আসি আমরা নির্বাচন। এই নির্বাচন শব্দটা কেন আসে, এই যে আমাদের দুষ্প্রাপ্যতা, দুষ্প্রাপ্যতার কারণে কিন্তু নির্বাচন শব্দ আসে। আমি ওই যে বললাম প্রথমে, আমার পকেটে 1 কোটি টাকা আছে, 1 কোটি টাকা, এই যে সীমিত একটা সম্পদ, সীমিত যোগান, আমার একটা সীমিত একটা যোগান, এই যোগানের ভিত্তিতে আমি কি করবো, আমার প্রয়োজনীয় অভাবগুলো মিটাবো। এখন দেখা যাচ্ছে আমার অভাব কিন্তু অনেক, আমার দরকার 2টা গাড়ি, 2টা বাড়ি, তারপরে আরো যে বাড়ির মধ্যে এসি দরকার, ফ্যান দরকার, টিভি দরকার, ফ্রিজ দরকার, মানে আমার বিলাস যাদের জন্য অনেক কিছু দরকার, এবং আমার ব্যবহারের জন্য, নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জন্য স্বর্ণ অলংকার দরকার। এখন আমি চাইলে কিন্তু 1 কোটি টাকা দিয়ে তো সবকিছু পূরণ করতে পারতেছি না, আমার যতটুকু দরকার ততটুকু আমি পূরণ করতে পারছি। যেমন আমি যদি ভালো একটা ব্র্যান্ডের গাড়ি একটা নিতে চাই, তাহলে এটার দামে 1 কোটি টাকা চলে আসবে। আমার একটা যে বাড়ি বানাতে চাই, সেখানে কিন্তু 1 কোটি টাকা দরকার, কিন্তু আমার পকেটে আছে শুধুমাত্র 1 কোটি টাকা। আমি এখন এটা দিয়ে কোনটা করবো, আমি কি গাড়ি গাড়ি কিনবো, নাকি বাড়ি করবো, নাকি গয়না কিনবো, নাকি আমার আরামপ্রদ যে বিলাস করার জন্য যে দ্রব্যগুলো দরকার এগুলো কিনবো। তাহলে এই যে আমার যে সম্পদ, সেটা কিন্তু দুষ্প্রাপ্যতা, স্বল্পতা। 1 কোটি টাকা এটা কিন্তু নির্ধারিত একটা সম্পদ, কিন্তু সেই তুলনায় আমার অভাব কিন্তু অনেক, কিন্তু আমি চাইলে কিন্তু এই সব অভাব একসাথে পূরণ করতে পারবো না। তাহলে সেজন্য আসে এখানে নির্বাচন। কিন্তু এখন আমি কি করবো, ওই 1 কোটি টাকার মধ্যে আমার অন্তত যেটা না হলেই নয়, যেমন একটা গাড়ি, একটা বাড়ি কিন্তু না হলেই নয় আমার, তাহলে এই বাড়িটা আমি কিনবো, অথবা বাড়ির সাথে একটা গাড়ি না হলেই নয়, তাহলে এই গাড়ি আর বাড়িটা কিনবো আমি। তাহলে আমার অনেকগুলা দরকার, আমার 2টা বাড়ি দরকার, 2টা গাড়ি দরকার, আমি 2টা কিনতে পারতেছি না, 2টা করতে পারতেছি না, তাহলে অন্তত কি করতে হবে, আমার একটা হলেও ক্রয় করতে হবে। তাহলে এই যে আমি আমার অভাব কমিয়ে আনলাম, নির্বাচন করতেছি, এটা আমি আমার অধিক অভাব থেকে অতি প্রয়োজনীয় অভাবটা যে পূরণ করতেছি, সেটা হচ্ছে মূলত নির্বাচন। তাহলে অধিক অভাব থেকে অতি প্রয়োজনীয় অভাব নির্বাচন করাই হচ্ছে বাছাই করা হচ্ছে নির্বাচন। তাহলে অধিক অভাব থেকে অতি প্রয়োজনীয় অভাব বাছাই করা হচ্ছে মূলত নির্বাচন, বাছাই করাই নির্বাচন। তাহলে অধিক অভাব থেকে অতি প্রয়োজনীয় অভাব বাছাই করাই মূলত নির্বাচন। তাহলে আমরা জানলাম প্রথমে অর্থনীতি, যা মানুষের অসীম অভাব ও সীমিত সম্পদের বিকল ব্যবহার নিয়ে আলোচনা করে, যে শাস্ত্র আলোচনা করে, যে বিজ্ঞান আলোচনা করে, সেটা হচ্ছে মূলত অর্থনীতি। এরপর আসেন প্রভাব। মানুষের ক্রয় ক্ষমতার সাপেক্ষে বিভিন্ন প্রয়োজন মেটাতে পারে এমন দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষাই হচ্ছে মূলত অভাব। এরপরে সম্পদ, যেসব দ্রব্যের উপযোগ আছে, যোগান সীমাবদ্ধ, এরপর হস্তান্তর যোগ্যতা ও বিনিময় মূল্য আছে, সেটা হচ্ছে মূলত আমাদের সম্পদ। এরপরে দুষ্প্রাপ্যতা, সম্পদের অপ্রতুলতা বা স্বল্পতাকে কি বলে, দুষ্প্রাপ্যতা বলে। সম্পদের স্বল্পতা বা অপ্রতুলতাকে কি বলে, দুষ্প্রাপ্যতা বলে। এরপর আছে আমরা নির্বাচন, অধিক অভাব থেকে অতি প্রয়োজনীয় অভাব বাছাই করাই হচ্ছে মূলত নির্বাচন।
তাহলে অধিক অভাব থেকে অধিক প্রয়োজন অভাব বাছাই করার মতো কি নির্বাচন, এই কোশ্চেন গুলো আমাদের ক নাম্বার কোশ্চেন এবং খ নাম্বার কোশ্চেন আসতে পারে, তো একটু ভালো করে তোমরা শিখে নিবে। এরপরে আমাদের যেটা আলোচনা সেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। মৌলিক অর্থনৈতিক সমস্যা মূলত তিনটা। মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টা? মূলত তিনটা। মৌলিক অর্থনৈতিক সমস্যা তিনটি। তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যা বলা হচ্ছে কি, প্রথমত কি উৎপাদন করব, কি এবং কতটুকু উৎপাদন করব, কতটুকু উৎপাদন করব। এরপর 2 নম্বরে আসি আমরা কিভাবে উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব। এরপর আসি আমরা কার জন্য উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব। তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টা পেলাম আমরা? তিনটা। প্রথমে আমরা কি এবং কতটুকু উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব এবং কার জন্য উৎপাদন করব। তাহলে প্রথমে এসে আমরা কি এবং কতটুকু উৎপাদন করব এটা এটা জানি আমরা। যেমন মনে করেন আমার কাছে একটা 1 খণ্ড জমি আছে, সাপোজ আমাদের কাছে কি আছে, 1 খণ্ড এই জমি আছে। আমি এই জমির মধ্যে এখন উৎপাদন করব, আমি এই জমিতে কি করবো, উৎপাদন করব। সাপোজ আমরা ধরি এখন আমরা ভাত খাই, সকালে আবার নাস্তা খাই, নাস্তার জন্য কি লাগে, ময়দা আটা এগুলো লাগে। তাহলে আমরা ভাত বেশি খাই নাকি ময়দা বেশি খাই, মানে রুটি জাতীয় এই যে ইয়াগুলো আছে, দ্রব্যগুলো আছে, এগুলো বেশি খাই। তাহলে আমরা নিশ্চয়ই ভাত বেশি খাই। তাহলে এখন আমাকে এই জমিতে ভাতের জন্য উৎপাদন বেশি করতে হবে এবং গমের জন্য বা ময়দার জন্য উৎপাদন কম করতে হবে। অথবা মনে করেন আমি শিল্প এবং আমার এই জমিতে আমি একটা শিল্প করব এক জায়গায়, আর জায়গায় কৃষি কাজের জন্য আমি বরাদ্দ নিব। তাহলে আমার শিল্পের জন্য আমার কাপড় চোপড় এই যাবতীয় জিনিসের জন্য 1 খণ্ড জমি দরকার, কতটুকু জমি দরকার, এবং আর আমার কৃষি কাজের জন্য আমার যে খাওয়া দাওয়ার যে ব্যবসা সেবার আছে, যে দ্রব্যগুলো আছে, এই দ্রব্য উৎপাদনের জন্য আরেক খণ্ড জমি দরকার। তাহলে এই জমিটাকে আমাকে প্রথমে যে নির্বাচন আমি কি উৎপাদন করে এবং কতটুকু উৎপাদন করব। তাহলে কি উৎপাদন করবো, সাপোজ আমরা ধরি এখানে ধান এবং গম উৎপাদন করবো। আমরা ধান ও গম, ধান ও গম আমি উৎপাদন করবো এই জমিতে। এখন কতটুকু উৎপাদন করবো, আমার যতটুকু দরকার ততটুকু। একটা বাংলাদেশের জন্য ধান যতটুকু দরকার ততটুকু ধান উৎপাদন করবো, এবং গম যতটুকু দরকার ততটুকু। আমরা একেবারে সিম্বলের মধ্যে আমরা পারিবারিক চিন্তা করি যে আমরা ধান কতটুকু উৎপাদন করবো, গম কতটুকু উৎপাদন করবো। যেমন মনে করেন আমরা যেহেতু ভাত 2 বেলা খাই এবং গম খাই 1 বেলা, সাপোজ আমরা ধরি। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ধান উৎপাদন করবো, আর এই কম ভাগ ক্ষেত্রে আমরা কি করবো, এই গমটা উৎপাদন করব। কারণ আমাদের ধানের প্রয়োজন বেশি গমের তুলনায়। আবার যদি যেমন আমি মিডল ইস্টে যারা আফগানিস্তানে ওইদিকে বসবাস করে, তাদের দিকে কি হবে, তারা কিন্তু রুটি বেশি খায়। তাহলে তাদের জন্য কি হবে, তারা এই পাশে উৎপাদন করবে গম এবং এই পাশে উৎপাদন করবে ধান। আমরা সাপোজ এটা ধরলাম। তাহলে এটা হচ্ছে কি এবং কতটুকু উৎপাদন করবো, আমার যে জমিটা আছে, আমার যে সম্পদটা আছে, এই সম্পদটা আমি কোথায় কোথায় কি করবো, এই বিনিয়োগ করবো, সেটা আমাকে নির্বাচন করতে হবে। কি এবং কি উৎপাদন করবো এই জমিতে এবং কতটুকু উৎপাদন করবো সেটা আমাকে ডিসাইড করতে হবে। এরপর আসি আমরা কিভাবে উৎপাদন করব। এরপর আসি কিভাবে উৎপাদন করব। তাহলে কিভাবে উৎপাদন করার মধ্যে দেখি আমরা একটু, এখানে এল মানে হচ্ছে লেবার বা শ্রম, ক্যাপিটাল ক্যাপিটাল মানে পুঁজি। এখন আমরা যে বাছাইটা করছিলাম আমার জমিতে কি এবং কতটুকু উৎপাদন করার জন্য, আমি যে বাছাইটা করছিলাম ওখানে, এবং এখন আমি কি উৎপাদন করবো, আমি কি শ্রমিক দিয়ে উৎপাদন করব নাকি পুঁজি দিয়ে উৎপাদন করব। এবং আমি যদি দুটার সংমিশ্রণ করতে চাই তাহলে কতটুকু শ্রমিক দিব, কতটুকু পুঁজি দিব। তাহলে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে কি আমার দেশে শ্রমিকের মূল্য কতটুকু। যেমন আমাদের বাংলাদেশের আমরা যদি হিসাব করতে চাই, আমাদের বাংলাদেশের শ্রমিক কিন্তু সংস্থা, যেমন আমরা গার্মেন্টস ফ্যাক্টরি, অনেকগুলো ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরি যদি দেখি আমরা বিশাল একটা টাইম, তারা 10 থেকে 12 ঘন্টা কাজ করে, তার তুলনায় তারা যে স্যালারিটা পায় সেটা কিন্তু খুবই নগণ্য। কিন্তু সেই কাজটা যদি আমরা উন্নত বিশ্বে, উন্নত যে কান্ট্রি গুলো আছে ওখানে যদি করতে যাই, তাহলে কি তাদের কিন্তু মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট স্যালারি করতে হবে। কিন্তু আমরা অল্প টাকায় কি পাচ্ছি, শ্রমিক পাচ্ছি। যেহেতু আমাদের শ্রম বেশি, আমাদের বাংলাদেশের জনগণ বেশি হওয়ার কারণে আমরা কিন্তু সংস্থায় শ্রমটা পাচ্ছি। কিন্তু যারা উন্নত রাষ্ট্র
তারা কিন্তু এই সস্তায় শ্রমটা পায় না, কিন্তু তারা কি করে পুঁজি দিয়ে মানে মেশিনের উপর দিয়ে তারা যন্ত্রপাতির উপর নির্ভর হয়ে তারা উৎপাদন চালায়। তাহলে আমরা কি উৎপাদন করে সেটা হচ্ছে দেখেন, এটা মনে করি আমরা 100 জন শ্রমিক, এখানে 200 জন শ্রমিক, আর এদিকে একশো একশো কোটি টাকা, এখানে 200 কোটি টাকা। এখন আমি যদি 100 কোটি টাকা বিনিয়োগ করি, তার বিপরীতে আমি লেবার নিব কত, 200। তার বিপরীতে লেবার নিতে হবে 200। এটা মনে করি আমরা বি বিন্দু দিলাম। আবার আমি যদি আমার উৎপাদন ক্ষেত্রে যদি আমি 100 থেকে 200 একক পুঁজি বাড়িয়ে দিই, তখন আমার শ্রমিকের সংখ্যা কমে আসবে। তাহলে শ্রমিকের সংখ্যা আসবে কত, 200-র সাথে 100-র কম্বিনেশন। এটা মনে করুন আমরা এ বিন্দু দিলাম। তাহলে এখানে দেখেন, আমরা যদি 0 একক বা 0 কোটি টাকা যদি আমরা পুঁজি নিই, তাহলে আমাদের এখানে এখানে একটা সংখ্যা হবে, এটা মনে করেন আমরা 300 দিলাম, 300, এখানে একটা দিলাম 300। আমরা যদি 0 একক পুঁজি নিই, আমার 300 একক কি লাগবে, শ্রমিক লাগবে। আবার আমি যদি পুঁজির অঙ্কটা বাড়াই দিই, যেমন 100 কোটি টাকা আমার পুঁজি, তাহলে তার বিপরীতে আমার শ্রমিক সংখ্যা কমে কোথায় চলে আসবে, 200-তে চলে আসবে। আবার আমি শ্রমিক সংখ্যা 100 থেকে বৃদ্ধি করে, শ্রমিক সংখ্যা না, পুঁজি, আমার পুঁজি 100 কোটি টাকা আমি বৃদ্ধি করে 200 কোটি নিয়ে গেলাম, তাহলে 200 কোটি করলে আমার শ্রমিক সংখ্যা কিন্তু কমে আসবে, শ্রমিক সংখ্যা 200 থেকে 100-র মধ্যে চলে আসবে। আবার আমি যদি চাই যে আমার পুরো পুরো উৎপাদন ব্যবস্থাটা আমি কি করবো, পুঁজি দিয়ে করব, তাহলে আমার শ্রমিক সংখ্যা একবার 0-তে নেমে আসবে। এখন আমাদের যে বাংলাদেশের যে উৎপাদন ক্ষেত্রটা, আমরা কোনটাতে করি, আমরা কি এটাতে করি নাকি এইটাতে করি? তাহলে যাদের পুঁজি বেশি, যারা পুঁজি নির্ভর রাষ্ট্র, তারা উৎপাদন করবে এই যে 200-র সাথে 100-র কম্বিনেশন, মানে এই এ বিন্দুতে। আর যাদের এই শ্রম বেশি, শ্রম সংস্থা, তারা কি করবে, এই যে 100 পুঁজির সাথে 200 শ্রমিক, এই বিন্দুতে তারা উৎপাদন করবে। তাহলে এই যে বি বিন্দু উৎপাদন করবে কে, বাংলাদেশ। বি বিন্দুতে বাংলাদেশ উৎপাদন করবে। আর এই বিন্দুতে মনে করি আমরা একটা এই কি দিলাম, আমেরিকা দিলাম, আমেরিকা, এটা উৎপাদন করবে। তাহলে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে কিসের উপর, আমার শ্রমের কত দাম, আমার শ্রমের মূল্যের উপর। তাহলে এখানে দেখেন, আমরা মনে করেন 100 একক দ্রব্য উৎপাদন করবো, 100 টন আমি দ্রব্য উৎপাদন করতেছি। 100 টন দ্রব্য উৎপাদন করার জন্য আমেরিকায় 200 কোটি সম্পদ বা পুঁজি এবং তার বিপরীতে 100 জন শ্রমিক, এই নিয়ে তারা কি হতে পারে, 100 টন তারা দ্রব্য উৎপাদন করতে পারে। আর সেম কাজটা আমরা কি করতে পারি, 100 কোটি পুঁজি নিয়ে তার বিপরীতে 200 জন শ্রমিক নিয়ে আমরা করতে পারি। তাহলে আমরা কোনটা করব, আমরা এটাই করব। আমাদের শ্রমিক যেহেতু সংস্থা, সেহেতু আমরা এই বি বিন্দুতে আমরা উৎপাদন করব। আর যাদের শ্রম দাম বেশি এবং পুঁজি, তারা পুঁজির এই শ্রমের চেয়ে পুঁজি দিয়ে আর বেশি উৎপাদন করতে পারে, তারা কি করবে, এই এ বিন্দুতে উৎপাদন করবে। তাহলে আমাদের বাংলাদেশ উৎপাদন ব্যবস্থা কোথায়, বি বিন্দুতে। এখন আসি আমরা কার জন্য উৎপাদন করব, এটা হচ্ছে কি, কার জন্য উৎপাদন করব। সাপোজ এটা ধরি আমরা, এখানে দিলাম আমরা গরিব শ্রেণী, এটা উপরে লম্ব অক্ষে দিলাম গরিব শ্রেণী, গরিব, আর এখানে দিলাম ধনী, ধনী। তাহলে এটা একটা কম্বিনেশন। আমার দেশে যদি ধনী বেশি হয়, আমার দেশে কি বেশি হয়, আমার দেশে যদি ধনী বেশি হয়, আমরা ধনীর জন্য বেশি সংখ্যক দ্রব্য উৎপাদন করব। আর আমার দেশে যদি গরিব বেশি হয়, আমরা গরিবদের জন্য বেশি দ্রব্য উৎপাদন করব। তাহলে দেখেন, আমরা আমাদের দেশে ধনী বেশি নাকি গরিব বেশি, আমাদের দেশে নিশ্চয়ই গরিব বেশি। তাহলে গরিব যেহেতু বেশি, আমরা উৎপাদন করবো কোথায়, এই যে এই বিন্দুতে। কম্বিনেশন কোথায়, গরিবের জন্য 100 একক, সরি ধনীর জন্য 100 একক আর গরিবের জন্য 200 একক। মানে তাদের আমরা যদি চাল, যে আমরা যে চালটা খাই, চাল মনে করেন একটা আছে 100 টাকা দামের, একটা আছে 60 টাকা দামের। এখন আমি 60 টাকা দাম একটা বেশি উৎপাদন করবো নাকি 100 টাকা দাম একটা বেশি উৎপাদন করবো? নিশ্চয়ই আমি 60 টাকা দাম একটা বেশি উৎপাদন করবো, কারণ আমাদের দেশে 60 টাকা চালের ভাত খাওয়ার মানুষ বেশি, গরিব বেশি। যার কারণে আমরা কি করবো, 100 কেজি, সরি 60 টাকা দামের বেশি উৎপাদন করব, আর 100 টাকা দামেরটা কম উৎপাদন করব। সেহেতু আমাদের কম্বিনেশন হবে এতটুকু। তাহলে আমরা বেশি সংখ্যক দ্রব্য উৎপাদন করবো কার জন্য, গরিবের জন্য, আর কম সংখ্যক দ্রব্য উৎপাদন করবো ধনীদের জন্য, কারণ আমাদের
দেশে ধনীর সংখ্যা কম, গরিবের সংখ্যা বেশি। আর যেগুলো উন্নত রাষ্ট্র আছে যাদের দেশে ধনী বেশি, তারা উৎপাদন করবে কোথায়? এই যে এইখানে, এই বিন্দুতে, কারণ তাদের গরিব কম। তাহলে তারা 60 টাকা দামের এই চাল উৎপাদন করবে এতটুকু, আর 100 টাকা দামের চাল উৎপাদন করবে এতটুকু। আশা করি তোমার নিশ্চয়ই বুঝেছো। তাহলে আমরা এখন পেলাম দেখি কি এবং কতটুকু উৎপাদন করবো। তাহলে আমার এখনো জমি আছে, ওই জমিতে আমি কি উৎপাদন করবো, কোন কোন দ্রব্য উৎপাদন করবো এবং কতটুকু পরিমাণ উৎপাদন করবো সেটা নির্বাচন করতে হবে। এরপরে কিভাবে উৎপাদন করবো, আমার এই জমিতে আমি কিভাবে উৎপাদন করবো, শ্রমিক দিয়ে করবো নাকি পুঁজি নিয়ে করবো, এবং কতটুকু শ্রমিক এবং কতটুকু পুঁজি নিয়ে করবো সেটা আমাকে ডিসাইড করতে হবে। এরপর আমরা খাওয়ার জন্য উৎপাদন করবো, আমি যে দ্রব্যটা উৎপাদন করবো সেটা খাওয়ার জন্য, সেটা আমাকে ডিসাইড করতে হবে। তাহলে ধনী বেশি হলে ধনীর জন্য বেশি উৎপাদন করতে হবে পণ্য, আবার গরিব বেশি হলে গরিবের পণ্য বেশি উৎপাদন করতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যা। এই অর্থনৈতিক সমস্যা কয়টা? 3টা। কি এবং কতটুকু উৎপাদন করব এবং কিভাবে উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝেছো। এরপর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আলোচনা যেটার উপর ম্যাক্সিমাম টাইমে 99% কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। সেটা হচ্ছে কি? উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে কি? এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি দ্রব্যের সংমিশ্রণ প্রকাশ করে। আমি একটু লিখে দিচ্ছি। উৎপাদন সম্ভাবনা রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা, এটাকে ইংলিশে বলা হয় পিপিসি। পিপিসি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এটা কিন্তু এমসিকিউতে আসে, 1 নাম্বার কোশ্চেনও আসে, কিন্তু মাথায় রাখতে হবে। প্রোডাকশন প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, এটা হচ্ছে পিপিএসি এর পূর্ণরূপ। প্রোডাকশন মানে উৎপাদন, আর পসিবিলিটি মানে সম্ভাবনা, আর কার্ভ মানে রেখা। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, পিপিসি, প্রোডাকশন উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে প্রথমে আমাকে জানতে হবে। উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি দ্রব্যের সংমিশ্রণ প্রকাশ করে। আমি কি লিখে দিচ্ছি, এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট সম্পদ চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সংমিশ্রণ প্রকাশ করে। উৎপন্ন দ্রব্যের সংমিশ্রণ নির্দেশ করে। লেখা হয়তো না বুঝতে পারো, আমি বলছি আবার। এমন একটি রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সংমিশ্রণ নির্দেশ করে। তাহলে এটা একটু আমরা দেখি কিভাবে করতে হয়। এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে, যে রেখাটার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট সম্পদ, আমার যে সম্পদটা আছে, যে ওই যে আমি বলছিলাম যোগান সীমাবদ্ধ, ওই সীমাবদ্ধ যোগান, যে সীমাবদ্ধ সম্পদ, নির্দিষ্ট সম্পদ এবং চলতি প্রযুক্তি, যে চলমান যে প্রযুক্তি আছে, এই প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের যা উৎপাদন করা যাবে এমন দুটি দ্রব্যের সংমিশ্রণ নির্দেশ করবে, এমন একটি রেখা। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট সম্পদ চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি দ্রব্যের সংমিশ্রণ নির্দেশ করে। তাহলে এটার জন্য প্রথমেই উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করার জন্য প্রথমে একটা সূচি লাগবে, উৎপাদন সম্ভাবনা সূচি। উৎপাদন সম্ভাবনা সূচি, সূচিটা আমরা যে জানতে নিতে পারি। যেমন এখানে সংমিশ্রণ, প্রথমেই হবে সংমিশ্রণ বিন্দুগুলোর জন্য সংমিশ্রণ নিতে হবে। তাহলে সংমিশ্রণ নিলাম আর দুইটা দ্রব্য নিব।
যেমন এক্স দ্রব্য ওয়াই দ্রব্য নিতে পারি, অথবা ধান পাট নিতে পারি, অথবা ধান গম নিতে পারি। তাহলে আমরা ধান গম দুইটা নিই, ধান গম, ধান গম। এখানে এই সূচিটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে, কোয়েশ্চেনে দেওয়া থাকবে, এই সূচিতে দেওয়া থাকবে, এই সূচির ভিত্তিতে আমাকে রেখার অঙ্কন করতে হবে। তাহলে এটা আমি আন্দাজে একটা নিয়ে নিই, আন্দাজে একটা সূচি নিয়ে নিচ্ছি আমি। সাপোজ এটা এ বিন্দু, এ বিন্দুতে আমরা দিলাম, দাম দিলাম আমরা 0 একক, তার বিপরীতে গম 100 একক উৎপাদন করবো আমরা। এরপরে বি বিন্দুতে, বি বিন্দুতে আমরা পুরো জমিটা কি করবো, ধান উৎপাদন করবো। এখন আমার ধানের দরকার বেশি, সরি গম উৎপাদন করবো, এখন আমার ধানের দরকার আছে, তাহলে আমার গমের উৎপাদন কমাই দিতে হবে। ধান উৎপাদন করার জন্য আমার গমের উৎপাদন কমাই দিতে, কারণ কমানোর কারণ কি, আমার সম্পদ সীমিত। আমার যে কোনো জমি আছে, আমার এক কোনো জমিতে কিন্তু আমাকে দুইটাই দ্রব্য কি করতে হবে, সংমিশ্রণ ক্রিয়া করতে হবে। আমার যেটা বেশি দরকার আমাকে সেটাই উৎপাদন করতে হবে। আমার যদি দাম কম দরকার না হয়, আমাকে পুরো জমিতে দাম গম উৎপাদন করতে হবে। যদি দাম দরকার হয়, দাম উৎপাদন করতে হবে। তাহলে এখন আমি ধানের উৎপাদন যদি বাড়াই দিই, যেমন আমি প্রথমত করলাম 50 একক, 50 একক, তাহলে এখন তার উৎপাদন এখানে একটু কমাই দিব, এটা হচ্ছে মনে করি আমরা এখানে 80 একক করে দিলাম, গমের উৎপাদন 80 একক করে দিলাম। এরপরে সি বিন্দুতে, সি বিন্দুতে আমরা এটা 70 একক করলাম, এটাও 70 একক করলাম। এরপরে ডি বিন্দুতে আমরা করলাম এখানে এটা 80 একক, আর এটা বিপরীতে আসবে কত, 50 একক। এরপরে ই বিন্দুতে আমরা করলাম এটা 100, আর এটা কত, 0। মানে এটা এখানে আমরা জানা দিচ্ছি, এখানে জানা দিচ্ছি, এখানে তার বিপরীত, এখানে জানা দিচ্ছি তার বিপরীত। এটা আবার বিপরীত নাও হতে পারে, এটা ভিন্ন ভিন্ন হতে পারে। আমি এখানে 50 দিচ্ছি, এখানে 90, 70 যা ইচ্ছে দিতে পারি। এখানে 70 দিচ্ছি, এখানে 60, 40 যা ইচ্ছে দিতে পারি আমি, সমস্যা নেই। এটা আমি এমনি কম্বিনেশন করে লিখলাম যে আমি প্রথম অবস্থায় ধান উৎপাদন করবো 0 এবং তার বিপরীতে গম উৎপাদন করবো 100 আমার জমিতে। এরপরে আমি ধানের উৎপাদন বাড়ালাম, ধানের উৎপাদন আমার দেখতেছি আমার ধানের দরকার বেশি, ধানের দরকার, আমি 50 একক ধান উৎপাদন করতেছি, আর বাকি জমিতে 80 একক গম উৎপাদন করতেছি। এখন দেখি আমার 50 হচ্ছে না, আরো বাড়ানো দরকার, আমি বাড়াইলাম 70 নিয়ে আসলাম। এখন গমের উৎপাদন 70 চলে আসবে, এটা কমে আসবে, এটা বাড়লে এটা কমবে, আর এটা বাড়লে এটা কমবে। একটার বিপরীতে আরেকটা, একটার উৎপাদন যখন বাড়াবো আরেকটার উৎপাদন তখন ছেড়ে দিতে হবে। আর এই ছেড়ে দেওয়া হচ্ছে সুযোগ দিয়ে, এটা আমরা করবো। তাহলে দেখেন 70 দেখে আমি দেখা যাচ্ছে আমার উৎপাদন আরো বাড়ানো হচ্ছে, তা বাড়াতে হলে আমি 80 একক নিয়ে আসলাম, তখন তার বিপরীতে গমের উৎপাদন আরো কমে 50 চলে আসবে। এখন আমি দেখা যাচ্ছে পুরো জমিতে আমি ধান উৎপাদন করতেছি, ধান উৎপাদন করলে কি হবে, আমার ওই জমিতে গম উৎপাদন আমি করতে পারবো না। তাহলে আমি একটা দ্রব্য উৎপাদন করার জন্য যখন অন্য একটা দ্রব্যের উৎপাদন ছেড়ে দিব, সেটা হচ্ছে মূলত আমার সুযোগ ব্যয়। তাহলে সুযোগ ব্যয়টা আসতে পারে কোশ্চেন, এটা 2 নম্বরে আসে, 1 নম্বরেও আসে। তাহলে সুযোগ ব্যয় হচ্ছে কি, একটি দ্রব্য উৎপাদন করার জন্য অন্য একটি দ্রব্যের উৎপাদন ছেড়ে দেওয়া হচ্ছে মূলত সুযোগ ব্যয়। তাহলে কি বললাম, সুযোগ ব্যয় কি, একটি দ্রব্য উৎপাদন করার জন্য অন্য একটি দ্রব্যের উৎপাদন ছেড়ে দেওয়া হচ্ছে মূলত সুযোগ ব্যয়। তাহলে দেখেন এখানে আমি প্রথম অবস্থায় গম উৎপাদন করতাম কত, 100 একক। এখন আমার ধানের প্রয়োজন হওয়ায় আমি ওই জমিতে 50 একক ধান উৎপাদন করতেছি, আর 80 একক গম উৎপাদন করতেছি। তাহলে এখান থেকে গমের উৎপাদন ছেড়ে দিতে হলো কত, 20 একক ছেড়ে দিই। এই যে 20 একক ছেড়ে দিলাম কার জন্য, ধানের কারণে, ধান উৎপাদন করার কারণে আমি 20 একক গম উৎপাদন ছেড়ে দিলাম। এই ছেড়ে দেওয়াটাই হচ্ছে মূলত সুযোগ ব্যয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এই সূচি থেকে উৎপাদন সম্ভাবনা রেখাটা অঙ্কন করবো। তাহলে তার জন্য একটা প্রথমত ভূমি নিতে হবে, একটা ভূমি নিলাম, এরপর একটা লম্ব নিব। এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ, 0। তাহলে নেওয়া শেষ আমাদের। এখন আমরা সংমিশ্রণগুলো নিব। এখন এখানে দেখেন ধানের উৎপাদন 0 থেকে 100, গমের উৎপাদন 0 থেকে 100, তাহলে সর্বনিম্ন 100, সর্বনিম্ন 0, সর্বোচ্চ 100। তাহলে এখানে আমরা যেই পরিমাপগুলো নিব, পরিমাপগুলা এখানে যেই কম্বিনেশনে দেওয়া থাকবে, কম্বিনেশনের রেঞ্জ অনুযায়ী দিতে হবে। যেমন এখানে রেঞ্জ যদি একদম ছোট দেওয়া হয়, যেমন এখানে 5, 10, 20, সর্বোচ্চ 30 এভাবে দেওয়া থাকে, তাহলে আমাকে 5 করে বাধা নিতে পারি। আবার এখানে যদি এই 7, কত 20, 30, 40, সর্বোচ্চ 60, 70 পর্যন্ত আছে, তাহলে আমরা 10 করে বা 20 করে বাধা নিতে পারি। এখন যেহেতু আমাদের 0 থেকে 100, তাহলে আমরা এখানে 20 করে 5টা ব্যবধান নিব। এখানে দেখেন 0 থেকে এখানে 20,
এরপরে 20 থেকে 40-এর ব্যবধান এখানে 40, এরপরে 60, এরপরে 80, এখানে দিলাম 100। এই যে এখানে ব্যবধান 0 থেকে 20-এর ব্যবধান যতটুকু হবে, 20 থেকে 40-এর ব্যবধান ততটুকু নিতে হবে, আবার 40 থেকে 60-এর ব্যবধান ততটুকু নিতে হবে। এখানে যেটা নিলাম সেম পরিমাণ নিয়ে 5টা ব্যবধান নিতে হবে। এখানে সেম আমরা নিয়ে নিব। তাহলে এখানে 20, 40, 60, বাংলা ইংলিশ মিক্স হয়ে যাচ্ছে, 80, হচ্ছে কি 100, 100। তাহলে এখানে কিন্তু আমরা চাইলে একেবারে যেটা আছে এটাও দিতে পারি, যেমন 50, 70, 80, 100 দিতে পারি। এটা শুধুমাত্র আমাদের ভুল না হওয়ার জন্য। যারা নতুন তারা কিন্তু করতে পারে না, এটা তাদের পরিমাপটা নিতে ভুল হয়ে যায়, যার জন্য এভাবে নিয়ে আমরা ব্যবধানগুলো সঠিকভাবে নিয়ে নিলে আমরা এখানে কম্বিনেশনটা করতে সুবিধা হয়। তাহলে আমরা এখন কম্বিনেশনটা করে দিই। তাহলে আমরা এক জায়গায় দাম ধরবো, এক জায়গায় গম ধরবো। তাহলে আমরা এখানে গম ধরলাম, এখানে দাম ধরলাম। এটা কিন্তু যেখানে ইচ্ছে নিতে পারেন, চাইলে এখানে গম এখানে দাম নিতে পারি আমরা, সমস্যা নেই। তাহলে দেখেন, প্রথম অবস্থায় ধান উৎপাদন শূন্য, এই যে ধানের উৎপাদন শূন্য, আর বিপরীতে গমের উৎপাদন কত 100, তার মানে এই যে 100, গমের উৎপাদন 100, ধানের উৎপাদন কত শূন্য, তার কম্বিনেশন কত এ, তার সংমিশ্রণ এ, তার সংমিশ্রণ বিন্দু হচ্ছে কি এ। তাহলে এর সাথে সরি শূন্যের সাথে 100 কম্বিনেশন, এই যেখানে একটা বিন্দু, এটার নাম এ বিন্দু, কি বিন্দু এ বিন্দু। এরপর আসেন ধানের উৎপাদন আমরা করলাম কত 50 একক, এই যে ধানের উৎপাদন 50, 50 কোথায় 40 এবং 60-এর মাঝখানে কিন্তু 50, এই যে এখানে মাঝখানে 50। তাহলে 50-এর সাথে কার সংমিশ্রণ, গমের 80, এই যে 80। তাহলে 50-এর সাথে 80 সংমিশ্রণ করতে হবে, 80 সংমিশ্রণ করব। তাহলে সংমিশ্রণ বিন্দুটা কি বি বিন্দু, এটার নাম কি বি বিন্দু, এটা দিয়ে দিলাম। এরপর আসি আমরা সি বিন্দুতে, ধানের উৎপাদন 70, 70 কোথায়, এই যে 60 আর 80-এর মাঝখানে 70, এই যে এখানে হবে এটা, এই যে 70, তার বিপরীতে গমের উৎপাদন কত 70, এই যে 60 আর 80-এর মাঝখানে 70 হবে, এই যে এখানে। তাহলে 70-এর সাথে 70-এর কম্বিনেশন, এটা যোগ করে দিলাম আমরা। তাহলে এটার নাম কি, এটার নাম সি বিন্দু, এটার নাম সি বিন্দু। এরপরে আমরা আসি ডি বিন্দুতে, ধানের উৎপাদন 80, গমের উৎপাদন 50। তাহলে এই যে ধানের উৎপাদন 80, তার বিপরীতে গমের উৎপাদন 50, এই যে 60 আর 40-এর মাঝখানে 50 হবে। তাহলে 50-এর 80 সংমিশ্রণটা আমরা দিয়ে দিই। আমার একটু বাঁকা দাঁড়া হচ্ছে, স্কেল দিয়ে হলে আপনার সোজা হবে অবশ্যই এটা। তাহলে এটার নাম হচ্ছে কি ডি বিন্দু, এটার নাম কি ডি বিন্দু। এরপর দেখি ই বিন্দুতে, ধানের উৎপাদন 100, গমের উৎপাদন 0। তাহলে ধানের উৎপাদন এই যে 100, তার বিপরীতে গমের উৎপাদন হবে 0। তাহলে এখানে একটা বিন্দু, তার নাম হচ্ছে কি ই বিন্দু, ই বিন্দু। তাহলে এখন আমরা যে বিন্দু পেলাম এ বি সি ডি ই, এই তিনটা বিন্দু যোগ করে দিতে হবে। এটা এখানে স্কেল ইউজ করা যাবে না, কার্ভ রেখা, এটা বক্ররেখা। এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই। এই যে আমরা যে রেখাটা পেলাম সেটা হচ্ছে পিপিসি বা উৎপাদন সম্ভাবনা রেখা, পিপিসি, পিপিসি, এটা হচ্ছে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা। এখন এই রেখাটা অঙ্কন করার পর এটার বর্ণনা দিতে হবে। বর্ণনা কিভাবে দিব, প্রথম অবস্থায় ভূমি এক্স অক্ষ নিয়ে এবং লম্ব অক্ষ ওয়াই নিয়ে, ভূমি অক্ষে ধানের পরিমাপ এবং লম্ব অক্ষে গমের পরিমাণ নিয়ে উৎপাদন সম্ভাবনা অঙ্কন করা হলো। তাহলে যখন ধানের উৎপাদন 0, তখন গমের উৎপাদন 100, অর্থাৎ পুরো ক্ষেত্রটাই অথবা পুরো উৎপাদন ক্ষেত্রটাই তার জন্য হবে ব্যবহার হবে, গমের জন্য উৎপাদন ব্যবহার হবে। এখন ধানের উৎপাদন ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে 50, 70, 80 ও 100 একক করলে, আর বিপরীতে গমের উৎপাদন ক্রমান্বয়ে হ্রাস পেয়ে 80, 70, 50 ও 0 একক হয়। এটা বলার পর এখন এ বি সি ডি ও ই বিন্দু যোগ করে যে রেখাটি পাই সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, এবং যা দুটি দ্রব্যের সংমিশ্রণ নির্দেশ করে। তাহলে এটাই হচ্ছে মূলত তার বর্ণনা, চিত্রের বর্ণনা। জাস্ট এতটুকুই লিখবেন, এখানে জায়গা সম্ভব হচ্ছে আমি লিখতেছি না, আপনারা নিজেরা লিখে নেবেন। তাহলে এটা হচ্ছে আমরা
এই এখানে একটা এরকম একটা সূচি দেওয়া থাকবে, এই সূচি দেখে আমাদের যেতে হবে উৎপাদন সম্ভাবনা একটা অঙ্কন করতে হবে। এখন এটা আসে গ নাম্বার কোশ্চেনে, এটা আছে গ নাম্বার কোশ্চেনে। এখন ঘ নাম্বার কোশ্চেন যেটা আসতে পারে সেটা হচ্ছে, সাপোজ এখানে ধরি আমরা, এখানে ধানের উৎপাদন দেওয়া আছে কত 50 একক, আর এখানে গমের উৎপাদন দেওয়া আছে 80 একক। এখন বলতে পারে যে এখানে 80 একক না করে আমরা কি করতে পারি, ধানের উৎপাদন এবং গমের উৎপাদন 50-50 করা যায় কিনা। এবং আবার বলতে পারে এখানে 80-80 করা যায় কিনা, অথবা বলতে পারে 100-100 করা যায়, আমরা 100-100টা নিই, এবার এরকম করা যাবে কিনা। আমাকে কোশ্চেন বলতে পারে যে ধান ও গম 50 একক করে উৎপাদন করা সম্ভব কিনা, এবং ধান ও গম 100 একক করে উৎপাদন সম্ভব কিনা। আমি এখন একটা ভিতরের বিন্দু নিচ্ছি, একটা বাইরের বিন্দু নিচ্ছি, দুটো একসাথে বোঝানোর জন্য। তাহলে আমরা যখন 50 এবং 50 একক উৎপাদন করবো, তখন আমরা সংমিশ্রণটা কোথায় দেখে একটু এই চিত্রের মধ্যে করতে হবে। এই চিত্রটা সেম বা হুবহু আমাকে ঘ নম্বর অঙ্কন করতে হবে। করার পর এই চিত্রের মধ্যে আমাকে যেতে হবে, এই জিনিসটা দেখাতে হবে আমরা উৎপাদন করতে পারবো কিনা আসলে। তাহলে দেখেন, ধানের উৎপাদন 50 এবং গমের উৎপাদন 50। তাহলে ধান, এই যে ধান কত 50 আর গম 50, তাহলে 50 আর 50 সংমিশ্রণ কোথায় হয়, এই যে এখান থেকে গিয়ে, আবার এখান থেকে গিয়ে এই যে এখানে, এটার নাম দিলাম আমরা ই বিন্দু। তো এখানে ই বিন্দু আছে, আমরা এখানে একটা বিন্দু দিই, জি বিন্দু দিই, জি বিন্দু দিলাম। তাহলে এখন কথা হচ্ছে আমাদের জি বিন্দুতে উৎপাদন করা সম্ভব কিনা। এরপর আসি আমরা ধানের উৎপাদন 100 একক ও গমের উৎপাদন 100 একক করে উৎপাদন সম্ভব কিনা, এটাও দেখবো আমরা। তাহলে ধান কত 100, এই যে 100, আর গম কত 100, তাহলে 100 আর 100 কম্বিনেশন করতে হবে, 100 এর সাথে 100 কম্বিনেশন। তাহলে এই যে এখানে একটা দিলাম আমরা এফ বিন্দু। এখন আমাকে বলা হচ্ছে যে ধানের উৎপাদন 50 এবং গমের উৎপাদন 50 উৎপাদন সম্ভব কিনা, এবং ধানের উৎপাদন 100 এবং গমের উৎপাদন 100 একক সম্ভব কিনা। আবার আমাকে এটাও বলতে পারে যে উৎপাদন সম্ভাবনার ভিতরের বিন্দু এবং বাইরের বিন্দুকে উৎপাদন করা সম্ভব কিনা। আবার এটাও বলতে পারে যে দুইটা বিন্দু দিয়ে আমার এরকম দুইটা বিন্দু দিবে, ইএফ অথবা জিএফ, জিএইচ, যে কোনো দিতে পারে। তবে বলতে পারে জি এবং এফ বিন্দু উৎপাদন করা সম্ভব কিনা, অথবা শুধু বলতে পারে জি বিন্দু উৎপাদন করা সম্ভব কিনা, অথবা বলতে পারে এফ বিন্দু উৎপাদন করা সম্ভব কিনা। যে কোনো একভাবে আমি যেগুলো বলছি এগুলা যে কোনো একটা আসতে পারে, এটা গ নাম্বার কোশ্চেনটা। তবে আসবে যে এখান থেকে, এর বাইরে কোনো এখানে ম্যাথও নেই, চিত্রও নেই। তাহলে এখন আমাকে জানতে হবে উৎপাদন করা সম্ভব কিনা। আমরা জানি উৎপাদন সম্ভাবনা কি, এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে দুটি নির্দিষ্ট সম্পদ চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি দ্রব্যের সংমিশ্রণ প্রকাশ পায়। তাহলে আমরা এই উৎপাদন সম্ভাবনার যে কোনো বিন্দু করতে পারতেছি, আমরা উৎপাদন করতে পারতেছি। এখন যদি আমি কি করি, যেই বিন্দু উৎপাদন করি, এখন আমি এই জমিতে উৎপাদন করলাম, আর এই বাকি জমিটা কিন্তু কি যাচ্ছে, খালি হয়ে যাচ্ছে, এটা কিন্তু অনুৎপাদিত অবস্থায় থেকে যাচ্ছে। যার কারণে এটা কিন্তু যুক্তিসঙ্গত নয়। আমরা যে বিন্দু উৎপাদন করতে পারবো, কিন্তু আমরা করবো না, কারণ আমার সম্পদ এখানে সম্পদ এবং প্রযুক্তি অব্যবহৃত থেকে যাবে। এই অব্যবহৃত থাকার কারণে কি হবে, আমার দেশে অর্থনৈতিক মন্দাবস্থা দেখা দিবে, এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাবে, এবং আমার দেশের বেকারত্ব বৃদ্ধি হবে। যার কারণে আমি এখানে উৎপাদন করব না, এবং আমার দেশের যে চাহিদা মেটানো সম্ভব হবে না। আমি যদি আমার সম্পদ থাকা সত্ত্বেও যদি আমি উৎপাদন না করি, তাহলে আমার কি হবে, আমার দেশের জন্য ক্ষতি হবে। এবং আমি এক বিন্দু থেকে উৎপাদন করবো না, কারণ আমার সম্পদ হচ্ছে সীমিত। আমার এই এ থেকে এফ এর এফ যে বিন্দু আছে, এই বিন্দুর মধ্যে আমাকে উৎপাদনটা চালিয়ে যেতে হবে। আমি চাইলে এর বাইরে গিয়ে উৎপাদন করতে পারবো না। যেমন আমার যে 1 কোটি জমি আছে, আমি চাইলে আরেকজনের জমি থেকে উৎপাদন করতে পারবো না। আমার বাংলাদেশের যে আয়তনটা আছে, আমি চাইলে আমার বাংলাদেশের আয়তনের বাইরে ইন্ডিয়াতে গিয়ে আমি উৎপাদন করতে পারবো না, কিংবা মায়ানমারে গিয়ে উৎপাদন করতে পারবো না। তাহলে আমার যে সম্পদ আছে, আমার সম্পদের ভিতরে আমাকে উৎপাদনটা চালিয়ে যেতে হবে। তাহলে সেজন্য আমি আমার সম্পদের স্বল্পতার কারণে বা সীমাবদ্ধতার কারণে আমি এক বিন্দু উৎপাদন করতে পারবো না, কারণ আমার সম্পদ সীমিত। জাস্ট এই কথাগুলাই বলে দিলেই ব্যাস হয়ে যাবে। চিত্রাঙ্কন করে বাইরে ভিতরের বিন্দু দেখিয়ে আমাকে বলে দিতে হবে কি, ভিতরের বিন্দু উৎপাদন করা সম্ভব, কিন্তু আমি করবো না, কারণ আমার সম্পদ অব্যবহৃত থেকে যাবে। তাহলে যা যুক্তিসঙ্গত নয়। আবার এক বিন্দু উৎপাদন করতে পারবো না কেন, কারণ আমার সম্পদ সীমিত। এই সীমিত সম্পদের ভিত্তিতে আমাকে উৎপাদন সম্ভাবনার ভিতরে বিন্দুতে যে কোনো একটা বিন্দু আমাকে উৎপাদন করতে হবে, এর বাইরে চাইলে আমি উৎপাদন করতে পারবো না। তাহলে আমরা আজকের লেকচারটা আর দীর্ঘায়িত করবো না, আমরা আগামী লেকচার আলোচনা করবো ইনশাআল্লাহ। এরপরে যে প্রথম অধ্যায়ের যে দ্বিতীয় অংশ, সেটা হচ্ছে এই অর্থনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক 4টা ব্যবস্থা আছে, ওই 4টা ব্যবস্থা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো। তাহলে আশা করি তোমার নিশ্চয়ই বুঝতে পেরেছো, এবং তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কনফিউশন থাকে, আমাকে কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দিবে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো
এই তর্ক করার জন্য। তাহলে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ও আলিম প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়া করলাম আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে হাজির হয়েছি তোমাদের অর্থনৈতিক যে ধারাবাহিক ক্লাসের কথা ছিল। আমরা প্রথম অধ্যায়ের প্রথম যে লেকচার সেটা শেষ করেছিলাম উৎপাদন সম্ভাবনার রেখা পর্যন্ত। আজকে আমাদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় লেকচার শুরু হচ্ছে। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এই লেকচারের মধ্যে প্রথম অধ্যায় শেষ করে দেওয়ার জন্য ইনশাল্লাহ। আমরা তোমাদের সময় শুরু এই বাড়ানোর জন্য আমরা প্রথমত এই বৈশিষ্ট্যগুলো লিখে ফেললাম। এখন আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে ক্লাসটা নিব। তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা করো, ইনশাল্লাহ অনেক কিছু বুঝতে পারবে এখান থেকে। এখন খাতা কলম নিয়ে বসো। মোস্ট ইম্পর্টেন্ট আমি পয়েন্ট করে দিচ্ছি, এখান থেকে মাস্ট একটা কোয়েশ্চেন আসবেই। প্রথম অধ্যায়ে যদি কোয়েশ্চেন আছে উৎপাদন সম্ভাবনা রেখা, অথবা এখান থেকে মাস্ট কোয়েশ্চেন আসবে, এটা সন্দেহ ছাড়া কোয়েশ্চেন আসবেই। সো একটু মনোযোগ সহকারে কাজটি করো। তাহলে আজকের লেকচারটি হচ্ছে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে। তাহলে প্রথম আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে এই উৎপাদন সম্ভাবনা রেখা, আজকে করব অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক ব্যবস্থাটাকে হচ্ছে কি অর্থনৈতিক কার্যাবলীর প্রাতিষ্ঠানিক কাঠামো। আমাদের যে সমাজে মানুষের আমাদের সমাজের মধ্যে অনেকগুলো অর্থনৈতিক যে কার্যাবলী আছে, এই কার্যাবলীর যে প্রাতিষ্ঠানিক কাঠামো সেটা হচ্ছে মূলত অর্থনৈতিক ব্যবস্থা। এরকম প্রাতিষ্ঠানিক কাঠামো কয়টা আছে? মূলত চারটা। প্রথম অবস্থায় হচ্ছে গণতান্ত্রিক, এরপরে সমাজতান্ত্রিক, এরপরে মিশ্র, এরপর ইসলামিক। তাহলে আমরা অর্থনৈতিক ব্যবস্থা কয়টা পেলাম? চারটা। এটা হচ্ছে গণতান্ত্রিক বা পুঁজিপতি অর্থনৈতিক ব্যবস্থা, এবার হচ্ছে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা, আর এটা হচ্ছে মিশ্র, এটা হচ্ছে ইসলামিক। তাহলে প্রথমে আসি আমরা গণতান্ত্রিক বা পুঁজিপতি অর্থনৈতিক ব্যবস্থা কি। তাহলে যে অর্থনৈতিক কার্যাবলী ব্যক্তি মালিকানায় পরিচালিত হয় এবং যেখানে সরকারের হস্তক্ষেপ থাকে না, সেটা হচ্ছে মূলত গণতান্ত্রিক বা পুঁজিপতি অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে আবার বলি আমরা, গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে কি যে অর্থনৈতিক কার্যাবলী যে অর্থনৈতিক ব্যবস্থা ব্যক্তি মালিকানায় পরিচালিত হয় এবং যেখানে বেসরকারি মালিকানা উদ্যোগে পরিচালিত হয়, সরকারি কোনো হস্তক্ষেপ থাকে না, সেটা হচ্ছে মূলত কি গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। তোমরা একটু সংজ্ঞাটা একটু কষ্ট করে লিখে নিবা, এটা কিন্তু দরকারি, সংজ্ঞাটা লিখতে হবে। আমি যখন এই বৈশিষ্ট্যগুলো বলবো কোয়েশ্চেন আনসার যখন বলতে হবে, তুমি যখন বলবে এগুলো, তখন প্রথমেই আমাকে কি করতে হবে? ওই সংজ্ঞাটা লিখতে হবে, তারপর আমি বৈশিষ্ট্যগুলো লিখবো। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে যে অর্থনৈতিক ব্যবস্থা সরকারি মালিকানায় বা রাষ্ট্রীয় মালিকানায় পরিচালিত হয় এবং যেখানে ব্যক্তিগত হস্তক্ষেপ থাকে না, ব্যক্তি মালিকানা থাকে না, সেটা হচ্ছে মূলত কি সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা। এরপর আসে আমরা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে যে অর্থনৈতিক ব্যবস্থা সমাজতান্ত্রিক ও গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার দোষগুলো বর্জন করে গুণগুলা নিয়ে যৌথ মালিকানায় যে অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হয়, সেটা হচ্ছে মূলত মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে যে অর্থনৈতিক ব্যবস্থা সরকারি এবং বেসরকারি মালিকানার যৌথ উদ্যোগে পরিচালিত হয়, সেটা হচ্ছে কি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে এবং ইসলামী শরিয়ার ভিত্তিতে যে অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হয়, সেটা হচ্ছে মূলত কি ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে যে অর্থনৈতিক ব্যবস্থা ইসলামী শরিয়ার ভিত্তিতে পরিচালিত হয়, সেটা কি ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। প্রথমে আসি আমরা গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কি এবং কি কি দেখলে, কি কি চিহ্নগুলো দেখে, সিম্বলগুলো দেখলে আমি এটাকে গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বলতে পারবো। তাহলে গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি বলছি? ব্যক্তি মালিকানায় পরিচালিত হয়, যেখানে সরকারের হস্তক্ষেপ থাকবে না, যেটাকে গণতান্ত্রিক পুঁজিপতি অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়। তাহলে তার প্রথম বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি পুঁজিপতি ও শ্রমিক শ্রেণী। তাহলে একটা দেশে যখন কোন এক ব্যক্তি উৎপাদন করবে, কোনো ব্যক্তি যখন উৎপাদন ব্যবস্থা পরিচালনা করবে, সেখানে কিন্তু পুঁজিপতি শ্রেণী এবং শ্রমিক শ্রেণী বিদ্যমান থাকবে। সাপোজ আমরা ধরি আমাদের এলাকার মধ্যে একটা ব্যক্তি কোনো একজন সম্ভ্রান্ত ব্যক্তি একটা ফ্যাক্টরি দিল, এই ফ্যাক্টরির মধ্যে শ্রমিক নিয়োগ দেওয়া হলো। তাহলে এখানে যারা শ্রমিক তারা শ্রমিক শ্রেণী, আর যে ফ্যাক্টরি সে ধনিক শ্রেণী বা পুঁজিপতি শ্রেণী। তাহলে এখানে দুইটা শ্রেণী আসতেছে। তাহলে এটা কোন অর্থনৈতিক ব্যবস্থা আসে? গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা। তাহলে এখানে একজন মালিক আসবে, একজন শ্রমিক আসবে। তাহলে সেজন্য বলা হচ্ছে এখানে পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীর অবস্থানটা বিদ্যমান থাকবে, অস্তিত্ব থাকবে। এরপর আসেন একক উদ্যোগ। এই অর্থনৈতিক ব্যবস্থা চাইলে কোনো ব্যক্তি একাই উদ্যোগ নিতে পারবে, তাকে কেউ বাধা দিতে পারবে না। সে যা ইচ্ছে উৎপাদন করতে পারবে, সে একাই উদ্যোগ নিয়ে যে কোনো দ্রব্য উৎপাদন করতে পারবে, যে কোনো দ্রব্য উৎপাদন করার জন্য সে উদ্যোগ নিতে পারবে, তাকে কেউ বাধা দিতে পারবে না। এরপর আসি আমরা বৃহদায়িত উৎপাদন। যদি কারো কাছ থেকে টাকা থাকে, কারো কোনো ব্যক্তির কাছে টাকা লাগে, সে চাইলে যত ইচ্ছা বড় কি করতে পারবে, উৎপাদন ব্যবস্থা পরিচালনা করতে পারবে, তাকে কেউ বাধা দিতে পারবে না, এটা তার স্বাধীনতা এই জনতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে। এরপর হচ্ছে ব্যক্তি মালিকানা। তাহলে এখানে
যে গণতান্ত্রিকের মধ্যে যে মালিকানা, সম্পদের যে মালিকানা থাকবে সেটা হচ্ছে ব্যক্তি। সেখানে কিন্তু সরকার হস্তক্ষেপ করতে পারবে না। ব্যক্তি মালিকানার ক্ষেত্রে, গণতান্ত্রিকের ক্ষেত্রে সম্পদের মালিকানা থাকবে কার হাতে? ব্যক্তির হাতে। যে যে ব্যক্তি ফ্যাক্টরি দিবে তারই মালিকানা, তারই সম্পদ এটা। সেখানে আর কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এরপরে ভোক্তার সার্বভৌমত্ব। এই যে এটার গণতান্ত্রিকের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি ভোক্তার সার্বভৌমত্ব। যেখানে এই যে পুঁজিপতি যিনি উৎপাদক, তিনি যা উৎপাদন করবে সেটা হচ্ছে ভোক্তার চাহিদার উপর ভিত্তি করেই সে উৎপাদন করবে। সেজন্য বলা হচ্ছে ভোক্তার সার্বভৌমত্ব। এখানে ভোক্তা যেটা চাইবে, যা চাহিদা থাকবে সেটাই উৎপাদক উৎপাদন করবে। যেমন মনে করেন আমার এই বাজারের মধ্যে এই পাঞ্জাবির অনেক চাহিদা, এখন কি করবে, এই পাঞ্জাবির যে কোম্পানি আছে সেই কোম্পানিটা অনেক বেশি এরকম পাঞ্জাবি উৎপাদন করবে, কারণ ভোক্তার চাহিদা এরকম। তারা চাইবে না যে সমাজের এটাতে অনেক ক্ষতি হচ্ছে নাকি লাভ হচ্ছে, অথবা মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাচ্ছে নাকি কম হচ্ছে, সমাজের কি হচ্ছে বা রাষ্ট্রের কি হচ্ছে, ক্ষতি হচ্ছে লাভ হচ্ছে, সেটা তারা দেখবে না। তারা দেখবে কি ভোক্তার যে সার্বজনীন চাহিদা, ভোক্তার চাহিদা থাকলে তারা উৎপাদন করবে। কারণ কি, তারা তাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি মুনাফা অর্জন। তাদের মেইন পয়েন্ট সেটা হচ্ছে কি মুনাফা অর্জন। এরপর আসে আমরা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এই যে এই গণতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে দামটা যেভাবে নির্ধারিত হয়, দ্রব্যের দাম, সেটা হচ্ছে স্বয়ংক্রিয়। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা হচ্ছে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে যে দামটা নির্ধারিত হয় সেটা হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। আমরা এটা করার পর আমি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কিভাবে আসে সেটা আমি দেখাবো, চিত্রের মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ। আমরা এটা শেষ করি। এরপর অবাধ প্রতিযোগিতা। অবাধ প্রতিযোগিতা হচ্ছে আমি এই গণতান্ত্রিকের মধ্যে মনে করেন 5 জন ব্যক্তি একটা জায়গায় ফ্যাক্টরি দিল, 5টা ফ্যাক্টরি দিল। এখন এখানে 5 জনের মধ্যে কি থাকবে? প্রতিযোগিতা থাকবে। তারা কে কত বেশি উৎপাদন করতে পারে, কে কত বেশি মুনাফা অর্জন করতে পারে, এটা কি থাকবে? প্রতিযোগিতা থাকবে। এবং কে কত কোয়ালিটিফুল দ্রব্য উৎপাদন করতে পারে, সেবা উৎপাদন করতে পারে, সেটা তারা কি করবে? প্রতিযোগিতার ভিত্তিতে উৎপাদন কাজ চালিয়ে যাবে। সেজন্য বলা হচ্ছে এখানে অবাধ প্রতিযোগিতার অস্তিত্ব বিদ্যমান থাকবে খোদাই গণতান্ত্রিক অর্থনীতিতে। এবং এখানে মুনাফা অর্জন, তাদের এখানে মেইন উদ্দেশ্য হচ্ছে কি মুনাফা অর্জন। এখানে তারা যে উৎপাদন ব্যবস্থা চালিয়ে যাবে ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে মুনাফার জন্য তারা কি হবে? উৎপাদন ব্যবস্থা চালিয়ে যাবে। এরপরে শ্রমিক শ্রেণী বিভক্তি। তাহলে এই অর্থনীতি ব্যবস্থায় শ্রমিক শ্রেণী থাকে, মধ্যবিত্ত শ্রেণী থাকে এবং উচ্চবিত্ত শ্রেণী থাকে। এই 3 শ্রেণীর অবস্থা বিদ্যমান থাকে কোন অর্থনৈতিক ব্যবস্থায়? গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়। তাহলে গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা আমরা কিভাবে চিনবো? তাহলে যেখানে ব্যক্তিগত মালিকানা থাকবে এবং দাম নির্ধারিত স্বয়ংক্রিয়ভাবে, এবং যেখানে ভোক্তার সার্বভৌমত্ব থাকবে এবং ব্যক্তিগত মালিকানা থাকবে, এবং যেখানে এই সরকারের হস্তক্ষেপ থাকবে না, এবং এখানে শ্রমিক কিন্তু শোষিত হবে, শ্রমিকরা শোষিত হবে, এবং এখানে যেটা থাকবে অবাধ প্রতিযোগিতা থাকবে, ভোক্তার সার্বভৌমত্ব থাকবে। তাহলে এগুলো হচ্ছে কি এই গণতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। তাহলে এখানে শ্রমিকরা শোষিত হয় বলতে কিরকম? যেমন আমরা যদি আমাদের বাংলাদেশে দেখি যে গার্মেন্টস ফ্যাক্টরি, ব্যক্তিগত মালিকানার যে গার্মেন্টস ফ্যাক্টরি গুলো পরিচালিত হয়, সেখানে দেখা যায় যে সকাল 8টা থেকে রাত 8টা বা 9টা 10টা পর্যন্ত কাজ করে, কিন্তু তাদেরকে সেই তাদের কষ্টের পরিমাণ এই স্যালারি কিন্তু দেওয়া হয় না, সে মূল্যায়ন কিন্তু দেওয়া হয় না। সেজন্য বলা হচ্ছে এখানে শ্রমিকরা শোষিত হয় কোন অর্থনৈতিক ব্যবস্থায়? গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়। এরপর আসি আমরা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়। তাহলে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি বলছি আমরা? যে অর্থনৈতিক ব্যবস্থা সরকারি মালিকানায় পরিচালিত হয়, যেখানে ব্যক্তিগত মালিকানা থাকবে না, সেটা হচ্ছে কি সরকারি সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা। এটা নির্দেশমূলকও বলতে পারে, সমাজতান্ত্রিকও বলতে পারে। তাহলে তার প্রথম বৈশিষ্ট্যের মধ্যে পুঁজিপতি ও শ্রমিক শ্রেণী কিন্তু থাকবে না। সেখানে পুঁজিপতিও থাকবে না, শ্রমিক শ্রেণীও থাকবে না, কারণ ওখানে উৎপাদন ব্যবস্থা পরিচালনা করবে কে? সরকার। তবে সরকার যদি পরিচালনা করে, সেখানে সবাই শ্রমিক, সেখানে কেউ কিন্তু বলতে পারবে না আমি মালিক, সেখানে কেউ বলবে না। সেখানে একটা বলতে পারবে কি সরকার। সরকারের যে ওই নির্দেশে সরকারি মালিকানায় যে পরিচালিত, সেটা হচ্ছে এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, যেখানে কোনো ব্যক্তি বলতে পারবে না যে এই ফ্যাক্টরিটা আমার, এই উৎপাদন ব্যবস্থাটা আমার, এটা বলতে পারবে না। সেজন্য বলা হচ্ছে এখানে পুঁজিপতি শ্রমিক শ্রেণী থাকবে না। এরপর এখানে রাষ্ট্রীয় মালিকানা থাকবে। তাহলে এই যে সম্পদের যে উৎপাদন ব্যবস্থা, এই অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে, সেটা তার মালিকানা কার হাতে? রাষ্ট্রের হাতে। রাষ্ট্রের রাষ্ট্রের উদ্যোগে কি হবে? ওখানে উৎপাদন ব্যবস্থাটা পরিচালিত হবে, কারণ ব্যক্তি মালিকানা নেই এখানে। এখানে কি নেই? ব্যক্তিগত কোনো মালিকানা নেই, এখানে মালিক থেকে সরকার বা রাষ্ট্র। এরপরে যৌথ রাষ্ট্রীয় মালিকানা। রাষ্ট্রীয় মালিকানা, যেমন বড় বড় গ্রুপ কোম্পানির সাথে রাষ্ট্র যৌথভাবে কোনো একটা উৎপাদন ব্যবস্থা পরিচালনা করবে, এখানে করতে পারে সমাজতান্ত্রিকের মধ্যে। কিন্তু সেখানে কথা চলবে কার? সরকারের বা রাষ্ট্রের। এবং এখানে থাকবে অবাধ প্রতিযোগিতা নেই, এখানে কিন্তু অবাধ প্রতিযোগিতা থাকবে না। যেমন আমরা দেখছিলাম যে 5 জন যদি উৎপাদক থাকে, সেখানে কিন্তু কে কতটুকু বেশি উৎপাদন করতে পারে সেই প্রতিযোগিতা থাকবে। কে কত কোয়ালিটিফুল উৎপাদন করতে পারে, পণ্য উৎপাদন করতে পারে, সেটা কিন্তু প্রতিযোগিতা থাকবে। এবং কে কত বেশি মুনাফা অর্জন করতে পারে, সেটা একটা প্রতিযোগিতা থাকবে। কিন্তু এখানে ব্যক্তিগত মালিকানা না থাকার কারণে সেখানে কি থাকে না?
অবাধ প্রতিযোগিতা থাকে না। এরপরে শ্রমিক স্বার্থ রক্ষা, যেহেতু এখানে সরকার নিজেই অর্থ ব্যবস্থা পরিচালনা করবে, সেহেতু সরকার চাই যে সমাজের উন্নয়ন, প্রজাদের ভালোটা যায়, কল্যাণটা চাই, রাষ্ট্রের জনগণের কল্যাণ চাই বলেই এখানে শ্রমিকের স্বার্থ রক্ষিত হয়। যেমন তাহলে এখানে যারা কাজ করবে, যে শ্রমিকগুলো কাজ করবে, তাদেরকে ন্যায্য মজুরি দেওয়া হয়। কোন অর্থনৈতিক ব্যবস্থায়, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় তাদের শ্রমিকদের ন্যায্য মজুরিটা দেওয়া হয় এবং মুদ্রাস্ফীতি নেই। এবং এই যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে সরকার বা রাষ্ট্র এমনভাবে উৎপাদনটা পরিচালনা করবে যাতে মুদ্রাস্ফীতি দেখা না দেয়, কোনো দ্রব্যের এই দামটা অতিরিক্ত হারে বাড়তে না পারে সেদিকে সরকার নজর রাখবে এবং সেভাবে কি করবে, সে উৎপাদনটা চালিয়ে যাবে। কিন্তু আমরা যদি জনসাধারণের ক্ষেত্রে দেখতে যাই, তারা কিন্তু বুক্তার সার্বভৌম, বুক্তার চাহিদা অনুযায়ী তারা কি করবে, উৎপাদন করবে। তারা কিন্তু দেখবে না যে মুদ্রাস্ফীতি থাকতেছে কিনা থাকতেছে না, দেশের ক্ষতি হচ্ছে কিনা লাভ হচ্ছে কিনা, সেটা তারা দেখবে না। কিন্তু সমাজতান্ত্রিকের মধ্যে সেটা দেখতে হবে, কারণ এখানে সরকার নিজে কি করে উৎপাদন ব্যবস্থা পরিচালনা করে। এরপর আসি আমরা বেকারত্ব হ্রাস। তাহলে সরকার চাইবে যে সবসময় তার রাষ্ট্রের মধ্যে বেকার হ্রাস করার জন্য, বেকারত্ব দূর করার জন্য, তাহলে তাদের উৎপাদন ব্যবস্থায় বেকারত্ব থাকবে না। সমাজতান্ত্রিক বেকারত্বের অস্তিত্ব নেই বললেই চলে। সেহেতু এখানে আমরা কি কি পেলাম বৈশিষ্ট্যের মধ্যে, তাহলে এখানে পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীর অস্তিত্ব থাকবে না, মালিকানা থাকবে সরকারের হাতে, এবং এই অবাধ প্রতিযোগিতা থাকবে না, এবং যেখানে শ্রমিকদের স্বার্থ রক্ষা হবে, এবং ওখানে মুনাফা অর্জন মেন উদ্দেশ্য নয়, মেন উদ্দেশ্য হচ্ছে প্রজাদের বা জনগণের কল্যাণ সাধন। এটাও লিখতে পারি আমরা, প্রজাদের কল্যাণ সাধন হচ্ছে কার বৈশিষ্ট্য, সমাজতান্ত্রিকের বৈশিষ্ট্য। এরপরে মুদ্রাস্ফীতির উপস্থিতি নেই এবং এখানে বেকারত্বের উপস্থিতিও নেই। এরপরে আমরা আসি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায়। তাহলে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে উভয় খাত। উভয় খাত বলতে এখানে গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিকের যে অর্থনৈতিক ব্যবস্থা, সেটা উভয়ের মালিকানা কিন্তু এখানে পরিচালিত হবে। এখানে সরকারি মালিকানাও থাকবে, বেসরকারি মালিকানাও থাকবে, এবং যৌথ মালিকানা থাকবে এখানে, এবং উৎপাদন ব্যবস্থা দুইজনেই পরিচালনা করবে। এবং ব্যক্তি স্বাধীনতা, এখানে কিন্তু ব্যক্তি স্বাধীনতা থাকবে, আবার কিছু কিছু ক্ষেত্রে থাকবে না, কারণ এখানে সরকার নিজেই উৎপাদন ব্যবস্থাটা পরিচালনা করবে। সেহেতু এখানে ব্যক্তিগত এবং ব্যক্তি স্বাধীনতা থাকবেও, আবার থাকবেও না। কিছু দ্রব্যের ক্ষেত্রে থাকবে, কিছু দ্রব্যের ক্ষেত্রে থাকবে না। আবার দাম ব্যবস্থা, এখানে এই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় গণতান্ত্রিকের মতো দামটা নির্ধারিত হবে স্বয়ংক্রিয়ভাবে, কিন্তু কিছু কিছু দ্রব্যে সরকার নিজের দামটা নির্ধারণ করে দিবে, এই সমাজতান্ত্রিকের মতো নিজে দাম নির্ধারণ করে দিবে। এবং ম্যাক্সিমাম দ্রব্যের ক্ষেত্রে কি থাকবে, স্বয়ংক্রিয়ভাবে দাম ব্যবস্থা নির্ধারিত হবে। এরপরে মুনাফা অর্জন, তাহলে এখানে যেহেতু মিশ্র এবং ব্যক্তি মালিকানাও আছে, তাহলে সেখানে মুনাফাও থাকবে, অবশ্যই কি থাকবে, মুনাফা অর্জনটাও থাকবে। এরপরে মুদ্রাস্ফীতির উপস্থিতি, এবং এখানে যেহেতু ওই যে ব্যক্তি মালিকানা আছে, সেজন্য কি হবে, এখানে মুদ্রাস্ফীতির উপস্থিতিও থাকবে, আবার থাকবেও না। সেটা থাকবে মৃদু হারে থাকবে, কারণ এখানে সরকার অতিরিক্ত দাম বাড়লে সেটাকে নিয়ন্ত্রণ করবে। সেহেতু এখানে মুদ্রাস্ফীতি থাকবে, বাট এটা কি মৃদু হারে। আর মৃদু মুদ্রাস্ফীতি কিন্তু অর্থনীতির জন্য ভালো, কল্যাণ, অর্জনের জন্য কল্যাণকর মৃদু মুদ্রাস্ফীতি, যেটা ধীরে ধীরে আস্তে আস্তে এটা কি বলে, এই হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে বৃদ্ধি পায়। এরপর হচ্ছে এই ভোক্তার সার্বভৌমত্ব, যেহেতু এখানে সরকারি এবং বেসরকারি মালিকানা বিদ্যমান, সেহেতু এখানে ভোক্তার সার্বভৌমত্ব থাকবে। এবং শ্রমিক স্বার্থ রক্ষা, যেহেতু এখানে সরকারি মালিকানা আছে, সেহেতু দেখবে শ্রমিকের স্বার্থ রক্ষার জন্য সরকার কিন্তু জোর করে চাপ প্রয়োগ করবে, যার কারণে এই জনগণের মতো যারা নিজ ইচ্ছা চাহিদা হয়ে শ্রমিকদের স্বার্থ আঘাত করতে পারবে না। যেখানে সরকারের মালিকানা আছে, সেখানে সরকার চেষ্টা করবে যে সবসময় শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে। তাহলে এগুলো হচ্ছে মূলত মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, যেখানে আমরা উভয় যৌথ খাত পাচ্ছি, সরকার এবং বেসরকারি মালিকানা পাচ্ছি, এবং ব্যক্তিগত স্বাধীনতা পাচ্ছি, এবং দাম ব্যবস্থার যে স্বয়ংক্রিয় ব্যবস্থা, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, এবং তাতে কিছু কিছু দ্রব্যের ক্ষেত্রে সরকার নিজে দাম নির্ধারণ করে দিবে, এবং মুনাফা অর্জনটাও থাকবে এখানে। যেহেতু সরকারের সাথে ব্যক্তি আছে, সেহেতু মুনাফাও থাকবে, এবং মুদ্রাস্ফীতির উপস্থিতিও থাকবে। বলতে এটা মৃদু মুদ্রাস্ফীতি হবে, অতিরিক্ত না। আবার ভোক্তার সার্বভৌমত্ব থাকবে, যেহেতু এখানে সরকারের সাথে ব্যক্তি আছে, সেহেতু ভোক্তার সার্বভৌমত্ব আছে, এবং শ্রমিকদের স্বার্থ রক্ষা, যেহেতু ব্যক্তির সাথে এখানে সরকার আছে, সেহেতু শ্রমিকদের স্বার্থ এখানে রক্ষিত হবে। এরপর আসি আমরা ইসলামিক অর্থ ব্যবস্থা। তো ইসলামিক অর্থ ব্যবস্থা কোনটা বলছে, যেটা ইসলামী শরিয়ার ভিত্তিতে পরিচালিত হয়, সেটা হচ্ছে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। এবং যেখানে সম্পদ যে উৎপাদন ব্যবস্থা পরিচালিত হবে, সেটা ইসলামী শরিয়া সম্মত হবে। ইসলামী শরিয়া যেভাবে বলছে সেভাবে কিন্তু উৎপাদন কাঠামোটা তারা চালিয়ে যাবে, এবং হালাল হারামের এখানে বিধান থাকবে। তাহলে এখানে হারাম দ্রব্য উৎপাদন করা হবে না, হালাল যে দ্রব্যগুলা আল্লাহ প্রদত্ত, যে কোরআন হাদিস বিধানসম্মত যে দ্রব্যগুলো হালাল, সেগুলো তারা কি হবে, উৎপাদন করবে। কারণ মালিকানা, এখানে মালিকানা থাকবে আল্লাহর হাতে। এখানে ব্যক্তি শুধু যারা উৎপাদন করবে, তারা শুধুমাত্র প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি।
খলিফা, যাদেরকে খলিফা বলা, আল্লাহর প্রতিনিধি বলা হয়। তাহলে এখানে মালিকানা থাকবে কার হাতে? আল্লাহর কাছে, আল্লাহর হাতে। এবং আমরা মাত্র কি, শুধুমাত্র এই খলিফা বা প্রতিনিধি, আমরা থাকবো প্রতিনিধি। এবং এই অর্থনৈতিক ব্যবস্থায় সুদ, ঘুষ, মজুদদারি, এটা কিন্তু হারাম, সম্পূর্ণভাবে হারাম। ইসলামের মধ্যে সম্পূর্ণভাবে সুদ, ঘুষ, মজুদদারি এটা হারাম। তাহলে এটা এখানে করা যাবে না। কিন্তু এই সবগুলোতে, এই তিনটা অর্থনৈতিক ব্যবস্থায় এটা কিন্তু নেই। এটা সুদও আছে, ঘুষও আছে, মজুদদারিটাও আছে। এবং এখানে বন্টন বন্টন ব্যবস্থা সুষম বন্টন হবে, ইসলামী শরীয়ত সম্মত হবে, এখানে সুষম বন্টন হবে। এখানে কিন্তু আমরা ধর্মানুযায়ী অনুষ্ঠিত বন্টন পাবো না, যেহেতু এখানে ব্যক্তিগত পুঁজিপতি, সেহেতু আমরা এখানে সেই বন্টনটা পাবো না। এবং শ্রমনীতি, শ্রমনীতি হচ্ছে কি, এই শ্রমিকের ঘাম শুকানোর আগে থাকে তার পারিশ্রমিকটা দিয়ে দিতে হবে। এটা কিন্তু এই ইসলামিক ব্যবস্থায় মানতে হবে শ্রমনীতিটা। এই শ্রমনীতির বাস্তবায়ন কিন্তু এখানে হবে। কিন্তু এখানে চাইলে, এখানে আমরা দেখতে পাই যে 2-3 মাস পরে কিন্তু স্যালারি দেওয়া হয় না, যে শ্রমিক যদি কাজ করে। কিন্তু ওইখানে ইসলামী অর্থ ব্যবস্থায় সেটা নেই, শ্রমিকের ঘাম শুকানোর আগে তাকে দিতে হবে, তার সম্মানটা, মজুরিটা দিয়ে দিতে হবে। এটা কিন্তু তার বাস্তবায়নটা ইসলামী অর্থ ব্যবস্থায় থাকবে। এখন এই 4টা অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে কোনটা সবচেয়ে বেশি উত্তম, এখন সেটা দেখতে হবে। এখন যেটা সবচেয়ে বেশি উত্তম সেটা হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এবং আমাদের বাংলাদেশে যেটা আসতে পারে, আমাদের যে কোশ্চেনে যেটা আছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে কম্বিনেশন করে বলতে পারে যে আমাদের বাংলাদেশে কোন অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান, তাহলে আমাদের বাংলাদেশে কিন্তু মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। কারণ আমরা দেখি যে আমাদের বাংলাদেশে সরকারের সাথে কিন্তু বেসরকারি মালিকানাও যৌথভাবে বিদ্যমান। যেমন আমাদের ইপিজেড, এখানে জানান দেখি আমরা ইপিজেড, এগুলো কিন্তু সরকারের সাথে ব্যক্তিগত মালিকানা আছে। কিন্তু সরকার এটা একটা ইয়ে করে, এটা কি করে, সরকার নিজেই পরিচালনা করে এবং সেখানে তার সাথে কাকে যুক্ত করে, ব্যক্তিগত মালিকানাকে যুক্ত করে। তাহলে আমাদের বাংলাদেশের যে উৎপাদন ব্যবস্থা বিদ্যমান সেটা হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এবং এখানে যেটা থাকবে সেটা হচ্ছে গণতান্ত্রিক অর্থব্যবস্থা বা গণতান্ত্রিক এই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কেন এই ভালো নয়, সেটা হচ্ছে আমি বলি। যেমন গণতান্ত্রিক অর্থব্যবস্থার ক্ষেত্রে তারা চাইবে নিজের স্বার্থ, তারা শ্রমিকের স্বার্থ চাইবে না, দেশের স্বার্থ চাইবে না, তারা চাইবে সবসময় মুনাফা অর্জন করতে। এবং তারা এখানে পুঁজিপতি, গণতান্ত্রিক থাকলে কি হবে, ব্যক্তিগত মালিকানা থাকলে তারা চাইবে বৃহৎ বৃহৎ উৎপাদন ব্যবস্থা পরিচালনা করতে। আর যদি আমাদের কোন একটা দেশে যত বেশি উৎপাদন ব্যবস্থা পরিচালনা হবে, তত বেশি দেশের মঙ্গল হবে এবং বেকারত্ব হ্রাস পাবে, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন হবে। সেটা কার দ্বারা হয়? গণতান্ত্রিকের দ্বারা হয়। আবার তার দ্বারা শ্রমিকরা শোষিত হয় এবং অর্থনৈতিক এই যে মুদ্রাস্ফীতি সেটা কিন্তু দেখা দিতে পারে। আবার এখানে তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, তারা দেশের কল্যাণ বা ক্ষতিটা দেখবে না। আবার সমাজতান্ত্রিক আসলে আমরা দেখতে পাই যে এখানে সরকার কি করবে, দেশের কল্যাণ চাইবে এবং মুদ্রাস্ফীতি থাকবে না, বেকারত্ব হ্রাস পাবে। কিন্তু এখানে অবাধ প্রতিযোগিতা বলতে যে কোটাটা সেটা নেই, মুনাফা অর্জনের মধ্যে যে কোটাটা সেটা কিন্তু নেই। আবার একটা অর্থনীতি কোন একটা দেশের অর্থনীতি নির্ভরশীল মুনাফার উপর, যত বেশি মুনাফা হবে তত বেশি অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করবে। এবং যত বেশি এই উৎপাদন ব্যবস্থা পরিচালনা হবে তত বেশি অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করবে। যেহেতু এখানে প্রতিযোগিতা নেই, তাহলে সেখানে নতুন নতুন দ্রব্য উৎপাদনের যে প্রতিযোগিতা, যে প্রতিষ্ঠান হওয়ার প্রতিযোগিতা, প্রতিষ্ঠা করার প্রতিযোগিতা, এটা কিন্তু থাকবে না। কারণ এখানে ব্যক্তিগত মালিকানা নেই। যেহেতু এখানে মালিকানা ছিল, সেহেতু যে 5 জন উৎপাদক ছিল, সেখানে চাইবে সে আরেকটা ফ্যাক্টরি দিতে, সে আরেকটা নতুন দ্রব্য উৎপাদন করতে, এবং চাইবে সে নতুন নতুন কোয়ালিটির দ্রব্য উৎপাদন করতে। এখানে যেহেতু সেটা নেই, সেহেতু এখানে যে দ্রব্যটা থাকবে সেই দ্রব্যটা আজীবন উৎপাদন করতে থাকবে। সেখানে কি হবে, নতুন দ্রব্য উৎপাদন করার জন্য কেউ উদ্যোগ নিবে না। কিন্তু এখানে কিন্তু সেই উদ্যোগটা নিবে, তারা চাইবে যে বেশি বেশি মুনাফা অর্জন করার জন্য সেই উদ্যোগটা নিবে। তাহলে একসাথে এভাবে এইটাও মঙ্গলজনক নয়, আবার এটাও মঙ্গলজনক নয়। তাহলে এই দুইটার যে বৈশিষ্ট্যগুলা নিয়ে, এই গুণগুলা নিয়ে যে অর্থনৈতিক ব্যবস্থা গঠিত হয় সেটা হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে সেটা জন্য বলা হচ্ছে কোন একটা দেশের জন্য মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাটা মঙ্গলজনক। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে ব্যবস্থার মধ্যে কয়টা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে 4টা। একটা গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র, ইসলামিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা একটু স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা দেখি, বলছিলাম একটু দেখাবো। তাহলে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা নিয়ে করার জন্য প্রথম একটা ভূমি লাগবে।
এবং একটা ভূমি লাগবে, একটা লম্ব লাগবে। এটা হচ্ছে এস এস, যোগান রেখা। এটা হচ্ছে যোগান রেখা, আর এটা হচ্ছে ডিমান্ড, চাহিদা রেখা। এটা একটা যোগান, একটা চাহিদা। আর এখানে যেখানে এই সেট করছে একটা আরেকটাকে, সেটা হচ্ছে ভারসাম্য ইকুইভ্যালেন্ট। এখানে কি হয়েছে, যোগান এবং এই চাহিদা সমান হয়েছে, এবং এই যে এই যোগান এবং চাহিদা যেখানে সমান হয়েছে সেখানে একটা দাম থাকবে, এখানে একটা দাম থাকবে, এখানে একটা পরিমাণ থাকবে। যেমন মনে করি আমরা এটার পরিমাণ হচ্ছে 10 একক, আর এটার দাম হচ্ছে 15 টাকা। তাহলে এখানে 15 টাকা হচ্ছে কি, আর দাম এই ভারসাম্য, ভারসাম্য দাম, এবং পরিমাণ হচ্ছে ভারসাম্য, ভারসাম্য পরিমাণ হচ্ছে 10 একক। তাহলে এই যে ক্রেতা এবং বিক্রেতার মাঝে দর কষাকষির মাধ্যমে যেটা নির্ধারিত হবে, ক্রেতা এবং বিক্রেতার মাঝে দর কষাকষি করে যে দামটা নির্ধারিত হবে সেটা হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। যেমন মনে করেন একজন আম বিক্রি করতেছে, এখন সে আগে জিজ্ঞেস করলাম ভাই আম কত, সে বললো যে 100 টাকা। আমি বললাম যে না, 100 টাকা না, আপনি 80 টাকা রাখেন। এখন বললো যে স্যার না, 80 টাকা হবে না। এখন সে বললো যে দর কষাকষির মাধ্যমে আমার একটা নির্ধারিত হলো, সেটা হচ্ছে কি, তো বলেছে সে ভাই ভাই আপনি 90 টাকা দেন, আমি আপনাকে আমি আম দিতে পারি 90 টাকা হলে। তাহলে এখন এই যে সে 100 টাকা বলছিল সেটাও হয় নাই, আমি যে 80 টাকা বললাম সেটাও হয় নাই, মাঝখানে একটা দাম নির্ধারিত হলো না, কত, 90 টাকা। তাহলে এই যে দর কষাকষি, কষাকষি করে আমরা অতিরিক্ত কম না অতিরিক্ত বেশি না, একটা দাম নির্ধারণ করলাম, এটা হচ্ছে মূলত স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। তাহলে এখানে সেম ভাবে এই যে এখানে একটা দাম, এখানে একটা দাম থাকবে, এখানে 10 টাকা, 15 টাকা, 20 টাকা আমরা ধরি। তাহলে এই 10 টাকাও হবে না, 20 টাকাও হবে না, এখানে যে দামটা নির্ধারণ হবে সেটা হচ্ছে 15 টাকা। কারণ আমি যদি 15 টাকায়, সরি 20 টাকায় দ্রব্যটা বিক্রি করি, তাহলে তার এই যে দ্রব্যগুলা সবগুলা বিক্রি হবে না। আবার আমি যদি 15 টাকার কম বিক্রি করি, আমার দ্রব্য বিক্রি হয়ে যাবে, আরো চাহিদা থেকে যাবে। কিন্তু আমি যদি 15 টাকা বিক্রি করি, আমার যতটুকু চাহিদা ততটুকুই যোগান। এমন আমি দশ দশ কেজি আম নিয়ে গেলাম বাজারে, এই 10 কেজি বিক্রি হবে কত টাকা দামে, 15 টাকা দামে। এখন আমি যদি এই 15 টাকা থেকে 20 টাকা করে দিই, এখন আমার 10 কেজি বিক্রি হবে না, মনে করেন আমি এখানে 60 কেজি বিক্রি হলো, আর 3 কেজি থেকে যাবে, তাহলে থেকে এগুলো পৌঁছে যাবে, তাহলে আমার নষ্ট হবে। এখন কি করবে যে বিক্রেতা, সে কি করবে, দামটা একেবারে কমাই দিবে, কত টাকা, 10 টাকায়। এখন যদি 10 টাকা করে সে 10 কেজি দাম কিন্তু মুহূর্তের মধ্যেই বিক্রি হয়ে গেল। এখন দেখা যাচ্ছে আরো আরো কয়েকজন, আরো 5-6 জন দেখা যাচ্ছে আম বিক্রি করার জন্য, আম কেনার জন্য আসছে। এখন আমি কি করবো, আমি কিন্তু দিতে পারবো না, আমার যোগান কিন্তু ছিল কত, যোগান ছিল 10 কেজি, এখন আমার চাহিদা হয়ে গেছে বেশি, 15 কেজি চাহিদা হয়ে গেছে, আমি 10 কেজি আমার আর কি নেই, যোগান নেই। তাহলে এই 10 টাকায়ও সে বিক্রি করবে না, আবার 20 টাকায়ও সে বিক্রি করবে না। এখন মাঝামাঝি একটা দাম দিবেন, সেটা হচ্ছে 15 টাকা। এই 15 টাকা বিক্রি করলে দেখা যাচ্ছে সে 10 কেজি আম নিয়ে আসলে সে 10 কেজি বিক্রি হয়, সে 10 কেজি চাহিদা হয়। তাহলে এটাই হচ্ছে মূলত স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, স্বয়ংক্রিয়ভাবে যেটা নির্ধারিত হয়। এখন এই প্রথমত যেটা লাস্ট আলোচনা, সেটা হচ্ছে সামষ্টিক, ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক হচ্ছে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে অর্থনৈতিক যে দিকটা ক্ষুদ্র ক্ষুদ্র বা পৃথক পৃথক আলোচনা করে, অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে যে আলোচনা হয় সেটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। আর সামষ্টিক হচ্ছে অর্থনৈতিক যে দিকটা বৃহৎ পরিসরে বা সমষ্টিগত আলোচনা করে, সেটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। এটা একটা ব্যষ্টিক বলা হয় ম্যাক্রো, এবং সামষ্টিক বলা হয় মাইক্রোস। একটা ম্যাক্রোস, মাইক্রোস, একটা মাইক্রোস। তাহলে একটা সামষ্টিক, একটা ব্যষ্টিক, একটা সামষ্টিক, এটা তেমন আসে না কোয়েশ্চেনে, এটা ক এবং ক নম্বর আসতে পারে। ব্যষ্টিক অর্থনীতি বলতে কি বুঝো, অথবা সামষ্টিক অর্থনীতি বলতে কি বুঝো। তাহলে যে অর্থনৈতিক ব্যবস্থা, যে ব্যবস্থার মধ্যে বৃহৎ বৃহৎ আলোচনা করা হয়, বৃহৎ বৃহৎ পরিসরে আলোচনা করা হয় অর্থনৈতিক যে ব্যবস্থায়, যে এই দিকে, সেটা হচ্ছে সামষ্টিক। আর যেটা ক্ষুদ্র ক্ষুদ্র নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে কি ব্যষ্টিক অর্থনীতি। ব্যাস এতটুকুই। তাহলে আমরা প্রথমত এর মধ্যে যে আলোচনাগুলো শিখলাম, প্রথম পার্টের মধ্যে আমরা প্রথম লেকচারে যেটা শিখছিলাম সেটা হচ্ছে এই অর্থনীতি কি, অভাব, তারপরে সম্পদ কি, দুষ্প্রাপ্যতা কি, নির্বাচন কি, এরপরে অর্থনৈতিক সমস্যা কি কি, এরপর উৎপাদন সম্ভাবনা দেখা কি, এবং তার চিত্রগুলো দেখলাম। এরপর আমরা আমার আজকে ভিডিও লেকচারে দেখলাম কি, এই অর্থনৈতিক ব্যবস্থা কয়টা ব্যবস্থা আছে, 4টা। এই 4টা ব্যবস্থা দেখলাম, এরপর স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা দেখলাম, সামষ্টিক এবং ব্যষ্টিক অর্থনীতি দেখলাম। এটা হচ্ছে আমাদের অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের আলোচনা। আজকে এখানেই আমরা শেষ করছি আজকের লেকচার। আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়টা নিয়ে। দ্বিতীয় অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায় এবং বড় একটা অধ্যায়। তোমরা আশা করি ক্লাসটি করবে, এবং এখানে যদি কোনো কন্ডিশন থাকে আমাকে ইনবক্স জানাতে পারো, কমেন্ট করে জানাতে পারো, ইনশাআল্লাহ সলভ করার চেষ্টা করবো। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।